আর কলেজ লাইফে। তখন আমার প্রোগ্রামিং সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। দেখা গেছে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করাতে আমার আর এক্সট্রা ভাবে কোনো প্রিপারেশন নিতে হয় নাই ওই টাইপের প্রবলেম গুলার জন্য। সিজিপি এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস না। আর আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, আমাদের মোর ইম্পর্টেন্ট জিনিসগুলো আসলে বেশি হাইলাইট করা উচিত আর কি। একটা যেটা আমার সবচেয়ে বেশি কাজে দিছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ফলে আসলে দেখা গেছে যে আমার ইউনিভার্সিটির বাইরের আমি অনেকজনকে চিনতাম আর কি। বিভিন্ন ধরনের অনসাইট কন্টেস্টে গেছিলাম, তো তাদের সাথে একটা পরিচয় হয়ে গেছিল। দেখা গেছিল যে আমার ওই দিক দিয়েও নেটওয়ার্কটা হালকা বেড়ে গেছে। তো তাদের কাছ থেকেও আমি মোটামুটি ভালো ভাবে খবর পেয়ে গেছিলাম যে, বা আমি কোনো একটা বড় ভাইয়ের কাছে যদি রেফার চাই, সে কিন্তু আসলে সবাইকে রেফার দিতে চাবে না। কারণ সেও চাবে যে এমন একজনকে রেফার করতে যে আসলে প্রবলেম সলভিং এ ভালো। না যে আমি একটা কাজ করতে গিয়ে আমি একটা প্রবলেমে পড়ছি, আর আমাকেই ওটাকে সলভ করতে হবে, অন্য কেউ আমাকে হেল্প করার জন্য আসবে না, এরকম অবশ্যই হবে না। আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। তোমরা সবাই জানো যে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে হচ্ছে বাংলাদেশি বিগ টেকের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করতেছে, যাতে করে বিগিনার একটা গাইডলাইন পায়। সো ওই সিরিজেরই তৃতীয় পর্ব আজকে, এবং আজকে আমাদের সাথে আছেন হচ্ছে ইয়াসির ভাই, যিনি হচ্ছেন কনা সফটওয়্যার ল্যাবসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং তিনি স্যামসাংয়ের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং তিনি হচ্ছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি কমপ্লিট করছেন। এবং আজকে তিনি শেয়ার করবেন কীভাবে তিনি ইন্টারভিউ প্রিপারেশন দিচ্ছেন, তাদের জব কালচার কেমন, এবং বিগিনারদেরকে কিছু গাইডলাইন দিবেন ইনশাল্লাহ। সো ইয়াসির ভাই, ওয়েলকাম টু সিপিএস একাডেমি। থ্যাংক ইউ ভাই। আহ, আপনাকে খুবই ধন্যবাদ যে একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে যারা নিউ জয়েনার আছে তাদের জন্য এই ধরনের একটা প্রোগ্রাম আসলে খুবই সহায়ক হবে। আর থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করে তাদের হেল্প করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভাই। আসলে এই উদ্যোগটা সফল হচ্ছে কারণ আপনারা নিজে থেকে এসে হচ্ছে তাদেরকে খুব সুন্দর সুন্দর গাইডলাইন দিচ্ছেন। লাস্ট আমাদের যে দুইটা পডকাস্ট হয়েছে ওখানেও ওনারা খুব ফ্রেন্ডলি এবং খুব সুন্দর করে গাইডলাইন দিচ্ছেন, এবং আপনিও আসছেন। সো এটা আসলে আমাকে অবাক করছে যে আমি এক্সপেক্ট করতেছিলাম না যে এতগুলো মানে ইন্ডাস্ট্রির বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই জিনিসটাতে মানে আগ্রহ প্রকাশ করবে। সো আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, আমরা শুরু করব হচ্ছে ফার্স্টে আপনার মানে ইউনিভার্সিটির প্রথমে, মানে ইউনিভার্সিটির আগে আপনি কেমন স্টুডেন্ট ছিলেন স্কুল কলেজ লাইফে? আচ্ছা, স্কুল আর কলেজ লাইফের কথা বলতে গেলে আমি আসলে খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। এমন না যে ক্লাসে খুব টপ করতাম, এমনও না যে আমি ফেল করে ফেলাইতাম। তো মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম আমার স্কুল আর কলেজ লাইফে। আর তখন আমার প্রোগ্রামিং সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। ভার্সিটিতে ঢোকার পরেই আমি আসলে মোটামুটি প্রোগ্রামিং এর সাথে যে মানে একটা কি বলে পরিচয় হয় আর কি। আর আমাদের আইসিটি বইয়ে যেটা ছিল আহ ওইটাই আর কি। কোন রকম সবাই যা করতো মুখস্থ করে বেড়াইতো আর কি, কোডিং গুলা। তো এটাই এইটা, ভাই, এটার মধ্যে আমিও পড়ছিলাম। আমিও সেম ভাই, মুখস্থ করে পার করছি। স্কুল কলেজ লাইফে প্রোগ্রামিং নিয়ে কোনো ধারণাই আমারও ছিল না। সো এই জিনিসটা হ্যাঁ, একটু একটু সামনে আনি, কারণ হচ্ছে অনেকেই মনে করে যে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে প্রোগ্রামিং যখন নতুন দেখে, এবং অনেককে খেয়াল করে তারা যে তারা স্কুল কলেজ থেকে প্রোগ্রামিং করে আসে, তখন তারা হতাশ হয়ে যায় যে হ্যাঁ আমি হয়তো পারবো না, হ্যাঁ, আমার আগে থেকে পড়ে আসা উচিত ছিল। এই জায়গায় গিয়ে ফ্রাস্ট্রেশন একটা ভুগে। সো এই জন্য একটু সামনে আনি জিনিসটা যে আসলে ম্যাক্সিমাম পোলাপাইনেরই একই অবস্থা, যে আমরা আইসিটি যেটা আছে এটা মুখস্থ করে আসছি, আমরা প্রোগ্রামিংগুলো করি নাই, ভার্সিটি লাইফে এসে করছি। সো এই জিনিসটা একটু সামনে আনে আর কি। এক্স্যাক্টলি। তারপর ভাই, আপনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিএসসি নিয়ে পড়াশোনা করছেন, এবং মানে কিভাবে আপনি প্রোগ্রামিং সাথে পরিচিত হয়েছেন, কিভাবে প্রবলেম সলভিংগুলো করছেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং করছেন, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন। আচ্ছা, তো আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ারে আর কি আমাদের যেটা ছিল কালচার যে আমাদের প্রবলেম সলভিংটা খুব ভালো মতো চলতো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আর কি। আমাদের যারা সিনিয়র ভাই ছিলেন তারা করতেন, আর আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে ইন্সপায়ার করতেন। তো যেটা ছিল যে আমাদের সেকেন্ড ইয়ারে যে ভাইগুলা ছিল নিয়মিত ফার্স্ট ইয়ারে যারা নতুন ভর্তি হতো তাদের বিভিন্ন ধরনের সেশন নিত। এটা মনে করেন যে ভর্তি হয়ে ক্লাস শুরু হওয়ার আহ 1 মাসের মধ্যেই শুরু হয়ে যেত, 1 বা 2 মাসের মধ্যেই, এরকম একটা কালচার অনেক আগে থেকে আমাদের এখানে আছে। তো এটার মধ্যে দিয়ে আমার আসলে প্রোগ্রামিং এর সাথে আসলে পরিচয় হওয়া, যে প্রথমে তারা বিভিন্ন ধরনের সেশন নেওয়া শুরু করছে, এর মধ্যে দিয়ে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে পরিচয় হয়েছি। তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে আয়ত্ত করে ফেলার পরে তারা সাজেস্ট করলো যে আহ, একটা প্রবলেম সলভিং নামের একটা জিনিস আছে, আর কম্পিটিটিভ প্রোগ্রামিং নামের একটা জিনিস আছে।
তো এটা সম্পর্কে পরিচয় হইলাম, এটা কি জানলাম। তো তারপরে আস্তে আস্তে ওইদিকে যাওয়া আর কি। কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা, যেটা যে প্রবলেম কিছু দেওয়া থাকে, চিন্তা করতে হয়, তারপরে একটা সলিউশন নিয়ে কোড করে তারপর সাবমিট করতে হয়। তো এই জিনিসটা সম্পর্কে পরিচয় হয়েছে আর কি আস্তে আস্তে। আর এটা হয়েছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারের মধ্যে। তো এইভাবেই জার্নিটা শুরু। আচ্ছা, তারপর ভাই আস্তে আস্তে হচ্ছে যে গিয়ে প্রবলেম সলভিং মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করলেন এই 4 বছর। তারপর বিভিন্ন কন্টেস্টে কি পার্টিসিপেট করতেন রেগুলার? হ্যাঁ, আমি আসলে বলা যায় যে সেকেন্ড ইয়ার থেকেই বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করার চেষ্টা করতাম। অনলাইন কন্টেস্ট অথবা আইইউপিসি যেগুলো হয়তো, আইসিপিসি যেগুলো হয়তো। তো আইসিপিসি তে তো শুরুর দিকে জুনিয়ররা পার্টিসিপেট করা তেমন একটা সুযোগ পেত না আমাদের এখান থেকে। তো প্রিলিমিনারি যে কন্টেস্ট গুলো ছিল আইসিপিসির, সেগুলো করতাম। আর একটু যখন সিনিয়র হইতে শুরু করি, তখন বিভিন্ন টাইপের আইইউপিসি যেগুলো আছে ওগুলাতে যাওয়া শুরু করি। কিন্তু অনলাইন কন্টেস্ট যেটা আছে সেটা মোটামুটি সেকেন্ড ইয়ার থেকেই অনলাইন কন্টেস্ট গুলো পার্টিসিপেট করতো। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন হয়েছে কি ধরেন আমরা তো 4 বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, কিন্তু ফাইনাল ইয়ারে এসে কিন্তু আলাদাভাবে একটু জবের জন্য ফোকাস করি, জব প্রিপারেশনের জন্য। সো ওই প্রিপারেশনটা কিভাবে নিছিলেন? আচ্ছা, ফাইনাল ইয়ারে আসলে মানে সবার জব নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আর কি। কারণ আমরা সবাই এক্সপেক্ট করি হচ্ছে যে আমাদের যখন সামনে কোর্স শেষ হয়ে যাবে, ফোর্থ ইয়ার, তখনই আমরা আমাদের হাতে যাতে জব থাকে। তো এরকমই এক্সপেকটেশন নিয়ে আমি শুরু করছিলাম। তো ফাইনাল ইয়ারে যেটা ছিল, সবার প্রথমে আমি আমাদের টেক ইন্ডাস্ট্রির অনেকের সাথে যোগাযোগ করছিলাম যে আসলে কেমনে জব পাওয়া যায়, কি করতে হবে। তারা আসলে, আপনি প্রথমে যা বললেন যে সবাই খুবই হেল্পফুল, যে সবাই আমাকে বললো যে একটা ভালো যাতে সিভি বানাই, রিজিউমে বানাই। তো আমি আসলে ফোর্থ ইয়ারের প্রথম দিকেই সিরিয়াসলি কেমনে রিজিউমে বানাইতে হয় মানে সেটা শেখা শুরু করলাম। আর কেমনে রিজিউমেটাকে সাজানো যায়, নিজের মনে করেন কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে স্কিল গত 4 বছর ধরে নিছি, ওগুলাকে কেমনে সাজানো যায়। আর আমি যেই প্রজেক্ট গুলো করছিলাম, একাডেমিক প্রজেক্ট, ওগুলোকে কেমনে সাজায় আসলে সুন্দরভাবে একটা রিজিউমেটা প্রেজেন্ট করা যায়, ওইটা প্রথমে শিখে ওইভাবেই নিজের রিজিউমেটা বিল্ড আপ করা শুরু করলাম। আর যত সময় গেছে অবশ্যই রিজিউমেটা আপডেট করতে হয়েছে, অনেকের রিভিউ নিছি। এভাবে আস্তে আস্তে রিজিউমেটা বিল্ড করলাম। তারপর বলা যায় যে ফোর্থ ইয়ারের শেষের দিকে, যখন মনে করেন আমার আর 2-3 মাস বাকি, তখন আমি ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় আমার সিভি ড্রপ করা শুরু করলাম আর কি। নাইস। সো স্টুডেন্টদের একটু মনোযোগ আকর্ষণ করব, সেম কথা বারবারই আসতেছে। আমাদের টার্গেটই হইতে হবে এটা যে আমাদের ফাইনাল ইয়ার এক্সামের আগে হোক বা এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আমাদের হাতে একটা জব থাকা লাগবে। এটাই উচিত আমাদের টার্গেট, এবং এই টার্গেটটা ফিল আপ করার জন্য ফোর্থ ইয়ার থেকে আমাদের খুব সিরিয়াস হয়ে যাওয়া উচিত। প্র্যাকটিস করবো ফার্স্ট ইয়ার থেকে অবভিয়াসলি, কম্পিটিটিভ প্রোগ্রামিং, প্রবলেম সলভিং, এই স্কিলগুলো গেইন করবো ফার্স্ট ইয়ার থেকে, কিন্তু ফোর্থ ইয়ারে ইন্ডাস্ট্রির জন্য একটু সিরিয়াস হয়ে যাওয়া উচিত। সিভি বানানোটা স্টার্ট করা উচিত আমাদের। ভাই 1 বছর ধরে সিভি বানাইছে কাইন্ড অফ, ফোর্থ ইয়ারের শুরু থেকে সিভি বানানো শুরু করছে, দেন এটা আপডেট করছে। সো তুমি কিভাবে এক্সপেক্ট করতেছো যে তুমি আজকে সিভি বানাই কালকে অ্যাপ্লাই করে ফেলবা? সিভিটা মাল্টিপল টাইম রিভিউ হওয়া দরকার। ওকে, সো এই জন্য হচ্ছে যে কি ফোর্থ ইয়ার থেকে আমাদের সিরিয়াস হওয়া উচিত জব ইন্টারভিউ নিয়ে। আর ভাই এটাই করছেন ভাই। এবং লাস্ট যে ইন্টারভিউগুলো হয়েছে সেম, তারাও সেম, কারণ তারা লং টাইম ধরে সিভিটাকে আপডেট করছে। ওকে ভাই, তো এখন আপনি সিভিটা রেডি করছেন এবং অ্যাপ্লাই করা শুরু করছেন, বাট ওই যে প্রবলেম সলভিং বা আপনার ওই জব ইন্টারভিউতে যে কোডিং প্রবলেম দিবে ওগুলার প্রিপারেশনটা আপনি কিভাবে নিছেন? আচ্ছা, তো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কোডিং প্রবলেম বলতে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য যে প্রবলেম গুলা করি, ওই সিমিলার টাইপের প্রবলেম গুলা দেয়, কিন্তু ওগুলোর ডিফিকাল্টি কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে অনেক কম থাকে। তো দেখা গেছে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করাতে আমার আর এক্সট্রা ভাবে কোনো প্রিপারেশন নিতে হয় নাই ওই টাইপের প্রবলেম গুলার জন্য। কারণ আমার জন্য এটা কম্পারেটিভলি ইজি ছিল। আর শুধু বলতে পারেন যে কম্পিটিটিভ প্রোগ্রামারদের জন্য না, তারা এমন ভাবেই তাদের প্রবলেম সেটটা তৈরি করে যেন যারা 4 বছর যারা সিএসসি কোর্স কমপ্লিট করে আসছে, তারা যেন এই প্রবলেম গুলাকে সলভ করতে পারে। তো এটা মানে সবার, কেউ যদি প্র্যাকটিস করে ঠিকঠাক মতো, কম্পিটিটিভ প্রোগ্রামিং না করলেও প্রবলেম সলভিং যদি প্র্যাকটিস করে, তাহলে এই প্রবলেম গুলা সে সুন্দর মতো সলভ করে ফেলতে পারে।
ভাই একটা জোস একটা পয়েন্ট বলছেন এখানে, যে এই যে ওদের মেন্টালি মানে ইন্ডাস্ট্রি যারা হায়ার করে ওদের মেন্টালিটি এরকম যে 4 বছর ধরে তুমি মোটামুটি কোর্সগুলো করছো, ভালো করে প্রবলেম সলভিং করছো, তুমি তাদের কোডিং ইন্টারভিউ ক্র্যাক করতে পারবা, এত হাই ডিফিকাল্টি দেয় না। সো ভাইকে যদি আজ করি যে আসলে ওই ডিফিকাল্টিগুলো আপনি কিরকম বলবেন লিড কোডের সাথে কম্পেয়ার করলে আর কোড ফোর্সের সাথে কম্পেয়ার করলে? আমি যদি কোড ফোর্সেসের সাথে কম্পেয়ার করি তাহলে ডিফিকাল্টি গুলা লেভেল কোড ফোর্সেসের এ আর বি প্রবলেম এই দুইটার মধ্যেই থাকে। আর আমি যদি লিড কোডের সাথে তুলনা করি তাহলে ইজি আর মিডিয়ামের মধ্যে থাকে, মিডিয়াম থেকে কখনই উপরে যায়। এক্স্যাক্টলি। আর ভাই ওই যদি একটু রেটিং ওয়াইজ বলতেন কোড ফোর্সেসের, মানে কত রেটিং, 800 আচ্ছা 900 এরকম? আচ্ছা, আমি যদি কোড ফোর্সেসের রেটিং ওয়াইজ প্রবলেম গুলোকে বলি তাইলে আমি বলবো যে সর্বোচ্চ রেটিংও যদি হয় তাহলে সেটা 1300-র মতো হবে আর কি। সর্বোচ্চ 1300 বা 1300? 1400 বলতে পারি। হ্যাঁ, 800 থেকে 1300 বা 1400-র মধ্যে আর কি। এর উপরে আসলে বাংলাদেশের কোনো কোম্পানি মানে এত হার্ড আস্ক করে না আর কি। এক্স্যাক্টলি, 1300 1400 অনেক রেয়ার, তাই না? ওইটা হুম হচ্ছে হুম, যখন অনেক অনেক রেয়ার। ভালোভাবে ইন্টারভিউ নিতে যায় ওরা, বা ভালো কোম্পানি, অনেক টপ কোম্পানি, তখন ওরা হয়তো দিতে পারে। এক্স্যাক্টলি হ্যাঁ। সো এক্স্যাক্টলি। অন অ্যান অ্যাভারেজ 1300-র ভিতরে থাকে, বাট 1300 1400 দিবে যদি কোম্পানি অনেক হাই হয়। যেমন কি আবার কিছু কোম্পানি আছে যেমন কি কাইট গেমস স্টুডিও, তার ওরা তো একদম 1600 1700 রেটিংয়েরও প্রবলেম দেয়, কারণ ওরা সবগুলো কম্পিটিটিভ প্রোগ্রামার হায়ার করে হাই কোয়ালিটি, ওয়ার্ল্ড ফাইনালিস্ট হইতে নিয়ে কেন্ডিয়ান মাস্টার হইতে নিয়ে ওরা হায়ার করে। সো এগুলো এক্সেপশনাল, ওদের কাজগুলো খুবই এক্সেপশনাল। ডিফারেন্ট। কিন্তু অ্যাভারেজ যদি চিন্তা করি আমরা 800 থেকে 1200, এবং লিড কোড ইজি মিডিয়াম। সো এই জিনিসগুলো খুবই ইজি, জাস্ট প্রবলেম সলভিং করাটা লাগে যায়। ফাইনাল ইয়ারে এসে প্র্যাকটিস করলেও ইনাফ, মোর দেন ইনাফ ইনশাল্লাহ। আচ্ছা, আর ভাই স্পেশাল কোনো টপিক কভার করছেন? ওপি এসকিউএল বা এই আহ, টাইপের জিনিস, বা লিঙ্ক লিস্ট এই টাইপের কিছু? আচ্ছা, স্পেশাল টপিক বলতে প্রবলেম সলভিং তো আসলে আগে থেকেই জানা ছিল মোটামুটি, কিন্তু কিছু যেমন আপনি এখনই বললেন যে লিংক লিস্টের টপিক গুলো আমাদের আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তেমন একটা কিন্তু আসে না আর কি। তো জি। কোনো কোনো জায়গায় লিংক লিস্টের প্রবলেম গুলো ইন্টারভিউতে ধরা হয়, সেজন্য লিংক লিস্ট আহ, আমার মানে প্রিপারেশনের লিস্টের মধ্যে ছিল, যেটার জন্য আমি আলাদা করে প্রিপারেশন নিয়েছিলাম। তারপরে ভাই ওপির প্রিপারেশনটা নিয়েছিলাম আলাদা করে, কারণ আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটিতে ওপি যখন পড়ানো হয়, যেটা বেশিরভাগ সময় হয় হচ্ছে সেকেন্ড ইয়ার অথবা ফার্স্ট ইয়ারের লাস্টে, তো ফোর্থ ইয়ার আসা পর্যন্ত ওপির অনেক কনসেপ্ট আসলে মাথায় থাকে না। তো ওটা আবার একটু ঝালাই করে নেওয়াটা দরকার। আর আমাদের ডেটাবেসের কিছু বেসিক জিনিসপত্র আছে, ওগুলো একটু ঝালাই করে নেওয়া দরকার। আর টুকটাক অপারেটিং সিস্টেমের কিছু জিনিসপত্র, বুঝতে এগুলোই পারছি। আমার প্রিপারেশন লিস্টে ছিল ইন্টারভিউর আগে। ওপি বলতে কি ভাই একদম বেসিকটাই, এর তো অ্যাডভান্স কিছু তো শিখেন নাই? জি, না না, কোনো অ্যাডভান্স কিছু না, একবারে বেসিক জিনিসই যেটা কোর্সে পড়ানো হয় ওই টাইপের বেসিক। এক্স্যাক্টলি। আর এসকিউএলেরও তো সেম, সিলেক্ট করা বা টুকটাক সিম্পল জয়েন হ্যাঁ করা, হ্যাঁ এগুলাই তো। ওকে। হ্যাঁ, সিম্পল জিনিস। আর ভাই আরেকটা কি বলছিলেন, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম থেকে কি কি কভার করছেন? অপারেটিং সিস্টেম থেকে আসলে প্রসেস, থ্রেড, এগুলার সংজ্ঞা, তারপরে কিছু শিডিউলিং অ্যালগোরিদম টাইপের জিনিসপত্র আছে, ওগুলা টুকটাক আর কি। কিন্তু ওগুলা আহ, আমি যত জায়গায় ইন্টারভিউ দিছি আসলে কোথাও জিজ্ঞেস করা হয়নি আর কি। তারপরও ওই প্রিপারেশনের জন্যই জন্য জিজ্ঞেস আমার করছি আর কি রাখছিল। ভাই, কারণ আমি আসলে ও অপারেটিং সিস্টেমের প্রিপারেশন নিই নাই। তো হয়েছে কি ওই জন্যই জিজ্ঞেস করলাম যে আসলে কি কি টপিক কভার করছেন, তাও টপিকগুলো কভার করে থাকা সিকিউর আর কি। হঠাৎ করে কোথাও জিজ্ঞেস করে ঠিকই ফেললে আছে। যদি ওদের নাও লাগে তো, বাট আমি একটু আলাদা হয়ে গেলাম, আনসারটা দিতে পারলে আমি একটু আলাদা চোখে দেখলো। আর এই যে শিডিউলিং অ্যালগোরিদমগুলো খুবই ইজি মোটামুটি, যে বিএফএস যে শিখতে পারবে এগুলো তার কাছে আরও ইজি, তাই না? সো Yes, এগুলা একটু করে হ্যাঁ কভার করে নিলে কনফিডেন্সটা পাইলা যে অপারেটিং সিস্টেম তো একটা ভালো একটা টপিক, তাই না তোমাদের জন্য? সো আর এটা তো অলরেডি কোর্সে থাকতেছে, সো তখন একটু ভালো করে পড়ে নিলে আর সংজ্ঞাগুলো মাথায় রাখলে দ্যাটস ইট ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারলাম কীভাবে আপনি টপিক কভার করছেন, এবং এক্সট্রা টপিক কিছু বাদ যায়। কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে সব কিছু আমরা ইউজ করি না, ইন্টারভিউতে যারা জিজ্ঞেস করে, যেমন কি লিঙ্ক লিস্ট, ওই জন্য আমি লিঙ্ক লিস্টের কথাটা ভাইকে বললাম, কারণ লিঙ্ক লিস্ট হচ্ছে যে গিয়ে আমরা সিপিতে তেমন ইউজ করি না, বাট ইন্টারভিউতে প্রায় মাঝে মধ্যে আসে। তারপরে কুইক সর্ট, মার্জ সর্ট, এগুলো কিন্তু আমাদের সিপিতে টোটালি লাগেই না,
কিন্তু এগুলার ডিফারেন্স নিয়ে জিজ্ঞেস করে মাঝে মধ্যে। তারপরে হিপ শর্ট মাঝে মধ্যে, হুম। এটাও খুব রেয়ার, হিপ শর্টের কথাটা রেয়ার খুবই, মানে এটা যখন তখন ধরে না, যাকে তাকে ধরে না, তো এই আর কি। সো এগুলো হচ্ছে কি আপনার কাভার করার টপিক। তারপর ভাই আপনার এখন হচ্ছে যে এখন গাইডলাইন দিবেন, কাইন্ড অফ হচ্ছে যে আমি চাইবো যে আপনি একটু আপনার সিভিটা যদি শেয়ার করে, যে কিভাবে সিভিটা বানাইছেন, ওই যে যখন ফ্রেশার ছিলেন, ফ্রেশার হিসেবে সিভিটা কিভাবে বানাইছেন এবং কিভাবে হাইলাইট করছেন, এটা যদি একটু বলতেন, কারণ বিগিনাররা সিভি বানানো নিয়ে বেশি প্রবলেম ফেস করে। আচ্ছা আচ্ছা, শিওর, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। জি ভাই, থ্যাংক ইউ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, শেয়ার হচ্ছে। ওকে। হ্যাঁ ভাই, ফুল দেখা যাচ্ছে। ওকে। আহ, আমি আসলে আমার একবারেই যখন ফ্রেশ ছিলাম তখনকার সিবিটা আমি আসলে খুঁজছি, কিন্তু কোনো কারণে এখন পাচ্ছি না আর কি। আর এই সিবিটা ছিল যখন আমি হয়তো স্যামসাং এ নতুন জয়েন করছিলাম তখন। আচ্ছা আচ্ছা। তো এই সিবিটা এই সিবিটার মধ্যে তেমন কিছু নাই। আমি একটু উপর থেকে যদি দেখাই তাহলে সিবিটা মোটামুটি আরেকটু জুম আউট করে দেখাই, যে মোটামুটি অনেক শর্ট সিবি আর কি, হুম হুম হুম। যা দেখতেছেন। আর উপরে আমি জাস্ট টাইটেল, আমার নাম, তারপরে আমার টাইটেল, আর পরে আমার কন্টাক্ট ইনফরমেশন, আর আমার সোশ্যাল মিডিয়া যেমন গিটহাব আর লিঙ্কডইন, দুইটা এখানে দিয়ে দিলাম। আর আমি যেহেতু ফ্রেশার ছিলাম, তো আমার এডুকেশন আমি কোথা থেকে করছি এই ডিটেলটা ইম্পর্টেন্ট, তাই এটাকে সবার উপরে রাখছি। তারপরে ভাই আমার টেকনিক্যাল যে স্কিল গুলা, যেগুলো আমি ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি, এগুলো আমি শর্ট ভাবে দেওয়ার চেষ্টা করছি হাতের বাম দিকে। আচ্ছা, তারপরে আমি আমার একটু হাতে যেহেতু একটু ইন্টারাপ্ট করব। এখন আমি একটু হ্যাঁ স্টুডেন্টদেরকে নিশ্চয়ই। ইয়া করব যে এদিকে মনোযোগ দাও, যে এখন খেয়াল করো, লাস্ট টাইম আমরা, এটা হচ্ছে তৃতীয় পর্ব, ফার্স্ট ইন্টারভিউতে 2 কলামের সিভি ছিল, সেকেন্ডটাতে 1 কলামের, আজকেরটাতে 2 কলামের, কিন্তু তিনটাতেই কয়েকটা জিনিস কমন। ফার্স্ট, এগুলো তিনোটাই 1 পেজের, কারোটাই 2 পেজে যায়নি। এত বড় বড় কোম্পানিতে ওনারা গেছেন, কিন্তু কারোটাই 2 পেজে যায়নি। দ্বিতীয় কথা, কোনো ফ্যান্সি কিছু এখানে নেই, একেবারে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড একটা সিবি, যেখানে আহামরি জাস্ট কিছু যদি হাইলাইট করতে হয় ওনারা বোল্ড করছেন, এক্সট্রা কিছু নেই। সো সিবি হইতে হবে এরকম সিম্পল। আরেকটা ব্যাপার হচ্ছে যে গিয়ে ভাই, সিবিটা কোথায় বানিয়েছেন আপনি? আচ্ছা, এই সিবির অনেকগুলা টেমপ্লেট পাওয়া যায় তো। flowcb.io এটা নামে একটা সাইট আছে, ওইখানে অনেকগুলা টেমপ্লেট আছে, তো আমি একটা পছন্দ করে নিছি আর কি। আচ্ছা, এটা আপনি আজকে প্রথম শুনছি তো ভাই, আমাকে একটু লিঙ্কটা দিয়ে দিন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে স্টুডেন্টরা পায়। সো আজকে আরেকটা নতুন সাইট শুনলাম আমরা, এটাতেও তোমরা ট্রাই করে দেখতে পারো সিবি। আচ্ছা ভাই, এবার হচ্ছে একটু কন্টিনিউ করেন। আর প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ওকে। এইটা তো জাস্ট স্যামসাংয়ে, যখন স্যামসাং থেকে যখন কর্নাল অ্যাপসে গেছেন তখনের জন্য, বাট ফ্রেশার হিসেবে তো এটা ছিল না, আর এটা না থাকলেও প্রবলেম নেই। স্যামসাংয়ে হ্যাঁ, যাওয়ার এটা জন্য তো না থাকলে প্রবলেম কোনো ছিল প্রবলেম না, নেই। তাই না? স্যামসাংয়ে যাওয়ার সময় তো এই সেকশনটা ছিলই হ্যাঁ না, হ্যাঁ। তো ফার্স্টে স্যামসাংয়ে গেছিলেন। আরেকটা জিনিস, আপনি ওই জাস্ট এডুকেশন কোথায় করছেন দেখাইছেন, বাট সিজিপিএটা হাইলাইট করেন নাই। সো আসলে সিজিপিএটা আমাদের এতটা দেখানোর দরকারই নেই। সো এটা আরেকটা লার্নিং আমাদের। হ্যাঁ হ্যাঁ, সিজিপি এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস না। আর আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, আমাদের মোর ইম্পর্টেন্ট জিনিসগুলো আসলে বেশি হাইলাইট করা উচিত আর কি। একটু এক্স্যাক্টলি ভাই, লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের না দেখালেও প্রবলেম নেই। এক্স্যাক্টলি। ওকে। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যদি কেউ ফ্রেশার থেকে থাকে তার তো এটা থাকবে না। আর মোটামুটি এটা ছাড়া বাকি সবগুলোই আমার ইউনিভার্সিটি লাইফে বানানো। আর এখানে আমি আমার ইউনিভার্সিটি লাইফের যা যা কন্টেস্ট করছিলাম, অনলাইন কন্টেস্ট আর অনসাইট কন্টেস্ট, সেগুলার আমি আমার র্যাঙ্কিং আর আমার আহ, মানে টিমের নাম, এগুলো আমি একটু হাইলাইট করে এখানে দেখানোর চেষ্টা করছি। তো এখানে সুন্দরভাবে কান্ট্রি র্যাঙ্ক, আর সবচেয়ে ভালো হয় যে মানে আমি এখানে লিখছি কম্পিটেড এবং টপ 8%। তো এখানে একটা মেট্রিক তারা জানতে পারে যে আমি কতটা ভালো আর কি। কারো যদি আরো ভালো হয় তাহলে হয়তো 5%-এর মধ্যে থাকবে। তো যে সিভি দেখতেছে তারা একটা মেট্রিক পাইলো আর কি। এটা একটা এক্স্যাক্টলি, ভালো এটা জিনিস। একটা সুন্দর ব্যাপার যে, যেমন কি আমি যদি বলি যে হয়তো তোমাদের ধরো ধরো কারো র্যাঙ্ক আছে 800, ওকে, 10,000 জনের মধ্যে তুমি হম 800 হম। র্যাঙ্ক হয়েছো, কিন্তু এখন তোমার থেকে লাগবে যে না, 800 একটু খারাপ দেখাচ্ছে, কিভাবে দিই? তো এটাকে যদি এভাবে র্যাঙ্ক আকারে করে দেওয়া যায়, কম্পিটেড অ্যামাং টপ 8%, 9%, এটা কিন্তু চোখে লাগে, এবং তখন তুমিও কনফিডেন্স পাবা, জিনিসটা চোখেও পড়বে। সো নাম্বারের চেয়ে এই পার্সেন্টেজটা খুবই ম্যাটার করে। সো এটা একটা সুন্দর একটা ব্যাপার। জি ভাই।
তো তারপর আমি আমার ডান পাশের মধ্যে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স গুলো আছে, যে আমি প্রবলেম সলভ করছি, তারপরে আমি কিছু ব্লগ লিখি, এই টাইপের জিনিসপত্র গুলা হাইলাইট করার চেষ্টা করছি। তারপরে করোনার সময় যেটা হয়েছিল, আমরা যেটা আমাদের ক্যাম্পাসে করতাম, যে প্রবলেম সলভিং এর বিভিন্ন ধরনের সেশন নিতাম, তো করোনার কারণে এটা অনলাইনে চলে গেছিল। তো আমি কি করতাম, আমার যেই টাইপের কথাবার্তা গুলো বলতাম সেগুলা অনলাইন এরকম গুগল মিটের মাধ্যমে বলতাম। তো পরে সেগুলো ভিডিও করে একটা জায়গায় আপলোড করতে দেওয়া হয়েছে। তো আমি এটাকে সুন্দরভাবে সাজাই, এটাও আমার সিভিতে অ্যাড করছি এদিকে। তো নাইস। তারপরে আমার অনলাইন জাজের যে প্রোফাইলটা, আমি যে অনলাইনে কন্টেস্ট করি, তো ওইটার তো একটা রেটিং আছে। তো রেটিং গুলা আমি কোথায় কোথায় করি, কোড ফোর্সেস, কোড শেফ, তারপরে লাইট যেটা প্রবলেম সলভ করছি, এগুলো আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি। তারপরে লাইটহাউসের এই 200টা কন্টেস্ট করছেন? গুলো, মাশাল্লাহ, হ্যাঁ ভাই। অনেক। লাইটহাউসের প্রবলেমগুলো তো প্রচুর টাফ। সো আমি লাস্ট ইন্টারভিউতে বলছিলাম যে আমাদের লাইটহাউসে হাইলাইট করার দরকার নাই, কেননা হচ্ছে যে কি যাদের কম সলভ আছে, মানে ভালো প্রবলেম সলভারদেরও কম সলভ থাকে, সো হাইলাইট করে লাভ নাই। কিন্তু যদি আসলে বেশি থাকে তাহলে এটা হাইলাইট করা দরকার, যেমন কি এখানে হাইলাইট হয়েছে। এটা চোখে পড়ার মতো যে লাইটহাউসে 200টা সলভ অনেক বেশি এটা, কারণ লাইটহাউসে প্রবলেমই কম, আর বাট যেগুলো আছে এগুলো খবর করে ফেলে ম্যাক্সিমাম। তো এটা খুবই জি জোস। ভাই, আরেকটা ব্যাপারটা খেয়াল করো সবাই, কোড শেফের রেটিংটা হাইলাইট করছেন। এখন এখানে একটা কম্পারিজন দেখাই, ওনার সিএফএ 1500 রেটিং, বাট কোড শেফের 2000। দ্যাট মিনস কোড শেফের রেটিং তুলাটা ইজিয়ার। এখন তোমার রেটিং যদি 1000 হয়ে থাকে কোড ফোর্সেসে, তুমি কোড শেফে ইজিলি 1400-1500 তুলে ফেলতে পারবা। কোড ফোর্সেসের 1000টা হাইলাইট করলে অতটা সুন্দর না দেখাইলো, অ্যাট্রাক্ট না করলো, কোড শেফের 1500 অ্যাট্রাক্ট করবে। কারণ যে দেখতেছে তোমার সিভি, আমি বলছি সবসময় যে এইচআর লিড এদের ম্যাক্সিমামে হচ্ছে যে এমন না যে তারা কম্পিটিটিভ প্রোগ্রামার, তাদের কাছে একটা 1500 রেটিং দেখছে, তাদের কাছে এটা পছন্দ হবে। সো যেমন কি এটা ওনার সিভি যদি আমি বলি, কোড ফোর্সেসের চাইতে কোড শেফের রেটিংটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করতেছে, 5 স্টার কোড আর 2026। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে গিয়ে তুমি যেদিকে পারতেছো না ওইটা বাদ দাও, কোড ফোর্সেস না পারলে বাদ দাও, লিড কোড, কোড শেফ তুলে ফেলো, ওই দিক থেকে হাইলাইট করো। সো ওনার দুটোটাই আছে, বাট মানে ও মানে এই ব্যাপারগুলো হচ্ছে যে কি খুব কম মানুষের আছে, যে ভাইয়ের হচ্ছে 2টার রেটিংই আছে। কিন্তু তোমার যদি 2টা তুলতে না পারো, অ্যাটলিস্ট একটা তুলতে পারবা, কোড শেফেরটা। সো এইদিকে ফোকাস করো। ওকে ভাই, জি ভাই, কন্টিনিউ আপনি করেন। খুব ভালো পয়েন্ট হ্যাঁ, জি, আপনি খুব ভালো পয়েন্ট বলছেন। আমাদের আসলে রিজিউমেতে আমাদের স্ট্রং জোন যেগুলো আছে ওগুলাকে হাইলাইট করা উচিত আর কি। এটাই। তো সেটা যেভাবেই পারা যাক। এখন হ্যাঁ, ওরা আরেকজনের সিভি দেখে হুবহু ওই জিনিসগুলো হাইলাইট করানোর চেষ্টা করে, যে ওর রেটিং, কোড ফোর্সেস রেটিং হাই, আমিও কোড ফোর্সেস রেটিং তোলা লাগবে, আমার তো নাই, আমি কি করব। আরেকজনের কোড ফোর্সেস আছে, তুমি কোড শেফে তুলো। আরেকজনের লাইটও যেতে করছে, তুমি সিএসএ বেশি করে সলভ করো, যেটা ইজি তোমার জন্য। তো এভাবে করে করা যাচ্ছে না। চাইলে ভাই যে কোনোভাবে হাইলাইট করা যায়, স্কিলটা তোলা যায়, পোলাপেন ট্রাই করে না যায়। জি, এটা একটা ভালো কথা বলছেন। আসলে হু কপি করলেও হবে না আর কি, মানে তাদের হ্যাঁ, কাছ থেকে শিখে নিজের মতো করে, নিজের সিভি কে নিজের স্কিলের মতো করে কাস্টমাইজ করতে হবে। এটাই ভাই। জি। তারপরে আমি আমার ক্যাম্পাসে কিছু জুনিয়রদেরকে ট্রেনিং করতাম, সেটাও সুন্দরভাবে এখানে নিচে লিখছি। তারপর যেটা আমার এই যে সবচেয়ে কম ভাই আছে সেটা আরেকটা হচ্ছে যে জিনিস, প্রজেক্ট। আরেকটা জিনিস জি জি, হচ্ছে যে বলেন। গিয়ে আহ, এই যে এক্সট্রা কিছু কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি করছেন, যেমন কি ক্লাস নিয়ে একটা ইউটিউবে আপলোড করছেন, ব্লগ লিখছেন, এগুলো এই কাজগুলো করা কিন্তু আহামরি কঠিন কিছু না, তাই না? আমরা সবাই চাইলে এগুলো করতে পারি। এক্স্যাক্টলি। পাশাপাশি পড়ালেখার পাশাপাশি একটু করে এইদিকে টাইম দিলে করা যায়, কিন্তু এগুলো সিভিতে বেশি অ্যাট্রাক্ট করে এইচআরদেরকে। কারণ মানে এটা বোঝাচ্ছে আমাদের ইয়াসির ভাই হচ্ছে যে কি আলট্রা অ্যাক্টিভ, যে উনি বিভিন্ন কাজ করতেছেন। আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে এইখানে ব্যাপারটা হচ্ছে হাইলাইট করার মতো হচ্ছে উনি ক্লাস নিছেন জুনিয়রদেরকে। ওনার স্কিল কেমন আছে এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি হাইলাইট হচ্ছে। কারণ হচ্ছে উনি জুনিয়রদের ক্লাস নিছেন, মানে হচ্ছে জুনিয়রদেরকে উনি হেল্প করতেছেন। ইন্ডাস্ট্রি চায় এমন ছেলে পেলে যারা হচ্ছে যে গিয়ে অন্যদেরকে হেল্প করা পছন্দ করে। আমি ভালো স্কিল্ড, আমি আমার কাজ নিয়ে পড়ে আসি, আরেকজনকে হেল্প করতেছি না, এরকম ইঞ্জিনিয়ার হায়ার করে লাভ নাই, তো টিমটা গ্রো করবে না, কালচারটা টক্সিক হয়ে যাবে। কালচারটা সুন্দর রাখার জন্য ওরা এরকম এমপ্লয়ীদেরকে খুবই পছন্দ করে, যারা আরেকজনকে হেল্প করতে চাচ্ছে। এখন তুমি তোমার থেকে ভিডিওতে এসে কথা বলতে একটু সংকোচ হয়, তুমি ব্লগ লিখো, এমন কিছু করো যেটা হচ্ছে প্রোডাক্টিভ, যেটা অ্যাট্রাক্ট করে,
যেটা কন্ট্রিবিউট করে। যেমন কি আমি একটা ব্যাপার বলি, যেমন কি আমার যে একাডেমি আছে, কাইন্ড অফ কিছু ইন্ডাস্ট্রির রুলস হচ্ছে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির রুলস হচ্ছে আপনি যখন ওই ইন্ডাস্ট্রির এমপ্লয়ি তখন অন্য কোনো কাজ ওখানে করাটা একটু মানে ইলিগাল টাইপের, যে আপনি এখানে হুম ডেডিকেটেড, হুম তাই না? আপনি তো আরেকটা কোম্পানির সাথে অ্যাটাচ থাকতে পারবেন না, একটা কোম্পানির সাথে অ্যাটাচ থাকবেন, এরকম এগুলো কিছু লিগ্যাল একটা ব্যাপার স্যাপার আছে। সো ওই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছিলাম, ভাই আমার তো নিজের একটা একাডেমি আছে, এখন কী করবো? ওনারা বলছেন যে ভাই আপনি তো নলেজ শেয়ার করতেছেন, আমরা এটাতে বাধাই দিতে পারবো না, আপনি কন্টিনিউ করেন, আমরা এইটা নিয়ে কোনো করতেছি না। মানে আমাকে ডিরেক্ট ওই রুলসটা থেকে বের করে দিছে, কারণ কি আমি নলেজ শেয়ার করতেছি, তাদের কাছে এত ইম্পর্টেন্ট নলেজ শেয়ারিংটা। সো তুমি ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যদি এই কাজগুলো করো, মোটামুটি তুমি যা প্রবলেম সলভ করতেছো তারই একটা ভিডিও বানায় ফেলো না, তারই একটা ব্লগ লিখে ফেলো না, একটা টপিক শিখছো সেটার একটা ব্লগ লিখে ফেলো, তোমার আরও বেশি শেখা হবে। ওই জিনিসগুলো সিভিতে দিলে খুবই হ্যাঁ অ্যাট্রাক্ট করে এগুলো এইচআরদেরকে। জি ভাই, কন্টিনিউ করেন। ওকে ভাই। আর আর লাস্টে যেটা আছে যে আমার প্রজেক্ট, তো প্রজেক্ট আমার অনেকগুলোই ছিল, আমি জাস্ট একটাই শোকেস করছি এখানে আর কি। আর এটাই আর কি, এর মধ্যে আমার মোটামুটি শর্ট একটা রেজিউমে এখানেই শেষ। প্রজেক্টটা ভাই এটা মানে কিসের, মানে এটা কি মানে আপনার কি বলে যে কোনো কোর্সের সাথে রিলেটেড ভার্সিটির? হ্যাঁ, এটা আমার ভার্সিটির কোর্সের সাথে রিলেটেড, সম্ভবত সেকেন্ড ইয়ারে করা হয়েছিল এটা। দ্যাট মিনস ভার্সিটির কোর্স করার সময়ই আপনি এটা করে ফেলছিলেন এবং সেটাই সিভিতে দিছেন। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ। এটা এই কথাটা এই সিরিজের থার্ড টাইম আসতেছে। ফার্স্ট ইন্টারভিউতেও সেম, সেকেন্ডটাতেও সেম, থার্ডটাতেও সেম। সবাই যারা প্রবলেম সলভিংয়ে ফোকাস করছে তারা এক্সট্রাভাবে কোনো কিছু শিখে নেয়, তারা কোর্স করার সময় কোর্সটাতে প্রজেক্টটা একটু ভালোভাবে করছে এবং সেই প্রজেক্টগুলোই হাইলাইট করছে। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে প্রজেক্ট হাইলাইট করার। তুমি একজন ফ্রেশার, তোমার থেকে হাই কোয়ালিটি প্রজেক্ট তারা আশা করতেছে না। ইন্ডাস্ট্রির কোর্সগুলোতে যে প্রজেক্টগুলো করতেছে সেগুলো করে ফেললেই ইনাফ প্রজেক্ট হাইলাইট করার জন্য। সো আলাদাভাবে প্রজেক্ট করার জন্য প্রবলেম সলভিং ছেড়ে দেওয়া পুরো অযৌক্তিক একটা ব্যাপার, কারণ মেইনলি তোমাকে যাচাই করা হবে প্রবলেম সলভিং দিয়ে, প্রজেক্ট দিয়ে না। সো প্রজেক্ট করা অবভিয়াসলি উচিত, কারণ হচ্ছে যে প্রজেক্ট করতেছো মানে তুমি প্রবলেম সলভিংয়ের বাইরেও কাজ করো, এটা হাইলাইট হয়, কারণ তারা তো প্রজেক্টই করাবে আলটিমেটলি। এখন তুমি যদি প্রজেক্ট করাতেই ইন্টারেস্টেড না হও তাহলে তো ঝামেলা। কিন্তু প্রজেক্টের জন্য আলাদা টাইম কেন দিবা? হ্যাঁ আমরা ভার্সিটিতে কোর্স করতেছি, ওগুলাই ভালো করে করে ফেললে হয়। এবং ওইটা যদি করি তাহলে ল্যাবে আমি একটা ভালো মার্কস পাচ্ছি, সিজিপিওটাও বাড়লো, স্কিলও বাড়লো, হুম ওইটাও হুম। হাইলাইট করলাম সিভিতে। সেই জিনিসটা বারবার আসতেছে, তৃতীয়বার আজকে আসছে, যে সবাই ভার্সিটি লাইফেই হচ্ছে যে গিয়ে যে কোর্সটা করতেছে সেটার একটা প্রজেক্ট বানিয়ে ফেলছে, শেষ। আসলে ভাই এটা এই কথাটা বলার কারণ কি জানেন, আমাকে পোলাপাইন বারবার করে যে প্রজেক্ট হাইলাইট করতে পারতেছি না, প্রজেক্টের জন্য কি আলাদাভাবে কীভাবে প্রিপারেশন নিব? আলাদাভাবে প্রিপারেশনটা তো নেওয়ার দরকার নেই ভাই আমাদের, তাই না? ভার্সিটিতে তো শিখাচ্ছে, ওই কোর্সটা ভালোভাবে নিজে থেকে করে ফেললে তো হয়। হ্যাঁ ভাই, এক্স্যাক্টলি। আর ভাই এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি যে আমাদের যে প্রজেক্ট গুলা আমাদের যে সামনে শো করতে হবে, এটা হয়তো অনেকের মাথায় থাকে না যখন ভার্সিটিতে সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে থাকে। তো আমি এরকম অনেককেই দেখছি যে তারা খুব ভালো ভালো প্রজেক্ট করছে, কিন্তু তাদের কোডটা তারা হারায় ফেলছে, বা অনেকদিন যাওয়ার পরে তারা আসলে ঠিক ভুলে গেছে যে তারা আসলে কি কাজ করছিল। তো মানে এভাবে হেলাফেলা করার কারণেও কিন্তু এরকম হয় যে লাস্ট ইয়ারে এসে তারা কিছুই অ্যাড করতে পারে না। তো এই দিক দিয়ে যদি আমরা একটু কেয়ারফুল হই, তাহলে আমাদের একবারে শেষ মুহূর্তে এত প্রবলেমের মধ্যে পড়তে হয় না আর কি। জি ভাই, একটা সুন্দর পয়েন্ট বললেন আসলে। সো আসলে যখন প্রজেক্ট করতেছি তখন যদি সুন্দরভাবে প্রজেক্টটা করি, একটা সুন্দর গিট রিপোতে যদি আপলোড করি তাহলে ইনাফ। এটা পরবর্তীতে হচ্ছে হ্যাঁ কাইন্ড অফ যদি মনে ভুলে যাওয়ার চান্স থাকে তাহলে একটা ডকুমেন্টেশন করে ফেলুক, তারা ডকুমেন্ট করে রাখুক যে কী করছে হ্যাঁ একটা ডক ফাইলে। হ্যাঁ হ্যাঁ। ওকে, একটা সুন্দর টিপস দিছে তোমাদেরকে, সো এটা মাথায় রাখবা। তো এইভাবে হচ্ছে যে আমরা আপনার সিভিটা এভাবে করে ক্রিয়েট করছেন। সো এবার যদি আমরা একটা ফাইনাল রিভিউ দিই ভাইয়ের সিভিতে, ভাই একটু উপরে যাবেন। আচ্ছা ওকে, সো ফার্স্টের দিকে বেসিক ইনফরমেশন, লিঙ্কডইন, গিটহাব, ইমেল, এই জিনিসগুলো দিছেন। তারপরে হয়েছে গিয়ে কি টেকনিক্যাল স্কিলগুলো হাইলাইট করছেন, এডুকেশনটা হাইলাইট করছেন। তারপরে হচ্ছে যে গিয়ে এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এটা লাগবে না ফ্রেশারদের, ওনারও ছিল না, এটাও স্যামসাংয়ে হওয়ার পরে মানে কনাতে অ্যাপ্লাই করার সময় ছিল এটা। সো এই জিনিসটা লাগবে না। তারপরে হচ্ছে উনি হ্যাঁ প্রবলেম সলভিং অ্যাচিভমেন্টগুলো এগুলো হাইলাইট করছেন,
এবং সাথে একটা হাইলাইট করছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এবং ফাইনালি যেটা মানে সিরিয়ালটা খেয়াল করো, যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে হাইলাইট হয়েছে, যেটা কম ইম্পর্টেন্ট সেগুলো পরে হাইলাইট হয়েছে। সেইভাবে করে আমরা আমাদের সিভিগুলোকে বানাবো এবং ট্রাই করব যে জিনিসটা আমি পারতেছি সেখান থেকে হাইলাইট করার। আমি কোড ফোর্সেস না পারলে কোড শেফের রেটিং বাড়াবো, লিড করে রেটিং বাড়াবো, ওগুলো শো করবো, বেশি বেশি প্রবলেম সলভিং করে সেগুলো শো করবো। সেভাবে আমরা একটা কমপ্লিট সিভি বানাতে পারি ইনশাল্লাহ। ওকে ভাই, ধন্যবাদ আপনার সিভিটা শেয়ার করে এত সুন্দর করে টিপসগুলো দেওয়ার জন্য। তাহলে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারবেন। ওকে ওকে ভাই, এখন হয়েছে গিয়ে যে এখন তো আপনার সিভি রেডি, 4th ইয়ারে সিভি রেডি হয়ে গেছে, আপনি ইন্টারভিউ প্রিপারেশনে নিয়ে ফেলছেন, অবভিয়াসলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছেন, সো প্রবলেম সলভিংয়ের প্রিপারেশন তো আগে থেকে ছিল, এক্সট্রা টপিকগুলো শিখে ফেলছেন। এবার হচ্ছে যে গিয়ে কীভাবে আপনি কোম্পানিগুলোর খবর পাইছেন, কীভাবে এতগুলো নাম জানলেন যে কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে, তাদের কালচারগুলো কেমনে জানছেন, অ্যান্ড কীভাবে ওই কোম্পানিগুলোতে সিভি ফরওয়ার্ড করছেন? আচ্ছা, সবার প্রথমে আসি যে কোন কোন কোম্পানি আছে সেটা কেমনে জানতে পারছি। তো এটা জানাটা আসলে খুবই ইজি। আমাদের মনে করেন যে ইউনিভার্সিটিতে পড়ি না কেন, সেই ইউনিভার্সিটির আমাদের যদি 4th ইয়ারে থাকি, আমাদের পরের ব্যাচটা তো নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে অলরেডি ঢুকে গেছে। তো তাদের থেকে আসলে দেশের ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের যা যা ভালো ভালো কোম্পানি আছে ওগুলোর খোঁজ খবর খুব ইজিলি পাওয়ার একটা হয়ে হচ্ছে যে এটা, যে আমাদের জাস্ট 1 বছর সিনিয়র বড় ভাইদের কাছ থেকে ইনফরমেশনটা জেনে নেওয়া কষ্ট করে। আচ্ছা, আরো কিছু ওয়ে আছে, যেমন অনেক টাইপের আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানেও এই টাইপের ইনফরমেশন পাওয়া যায়। তারপর আর আরো মানে তারপর আরেকটা যেটা আমার সবচেয়ে বেশি কাজে দিছে, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করার ফলে আসলে দেখা গেছে যে আমার ইউনিভার্সিটির বাইরের আমি অনেকজনকে চিনতাম আর কি। বিভিন্ন ধরনের অনসাইট কন্টেস্টে গেছিলাম, তো তাদের সাথে একটা পরিচয় হয়ে গেছিল। দেখা গেছিল যে আমার ওই দিক দিয়েও নেটওয়ার্কটা হালকা বেড়ে গেছে। তো তাদের কাছ থেকেও আমি মোটামুটি ভালো ভাবে খবর পেয়ে গেছিলাম যে দেশের মধ্যে এখানের মধ্যে কোন মানে কোন কোম্পানিগুলো সবচেয়ে ভালো, কোন কোম্পানি গুলাতে অ্যাপ্লাই করা যায়, বা অ্যাপ্লাই করতে কি কি ধরনের প্রিপারেশন লাগে। এভাবেই আসলে অন্তত খবরটা জানতে পারছি। আর তারপরে যেটা বললেন যে ইন্টারভিউর প্রিপারেশনটা কেমনে নিছি, না প্রিপারেশন তো তো কভার করছেন, ওই অ্যাপ্লাই কিভাবে করছিলেন? ও সরি, হ্যাঁ, অ্যাপ্লাই কেমনে করছিলাম। আচ্ছা তাহলে এর মাঝখানে আমি তো একটু হাইলাইট করি কিছু ব্যাপার উনি যেগুলো বলছেন। ফার্স্টে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা বলে দিচ্ছেন সেটা হচ্ছে যে তুমি যে ব্যাচে আসো তার প্রিভিয়াস ব্যাচ, যেটা আগের ব্যাচ, ওনারা অলরেডি ঘেটে ফেলছে কোন কোম্পানি আছে, ওনারা অলরেডি ইন্টারভিউ দিছে, অনেকে ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে, ওনাদের থেকে হেল্প খোঁজো। আগে ওনাদেরকে অ্যাপ্রোচ করো, ওনাদের থেকে জিজ্ঞেস করো কোন কোন কোম্পানি আছে, ওনারা কোথায় ঢুকছে সেখানে সিভি ফরওয়ার্ড করার জন্য রিকোয়েস্ট করো। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমরা তোমাদের সিনিয়র ভাইদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবা, এটা খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি ইমিডিয়েট সিনিয়রের সাথে। সো তোমরা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম সিনিয়রদের সাথে কমিউনিকেট করো না, সিনিয়ররা তোমাদের কাছে কখনো আসবে না, ভার্সিটির সিনিয়ররা জুনিয়র ব্যাচের কাছে এসে তাদের সাথে পরিচিত হবে না, তোমরা গিয়ে গিয়ে ভাইদের সাথে পরিচিত হবা। স্পেশালি যারা খুবই অ্যাক্টিভ, বিভিন্ন ধরনের কাজ করতেছে, কম্পিটিটিভ প্রোগ্রামার হয়তো হয় এমন না, অনেকে ভালো ভালো প্রজেক্টও করে ইউনিভার্সিটি লাইফে, ওই ভাইদের সাথে পরিচিত হও, তারা কিভাবে কাজ করতেছে, কি করতেছে, তাদের প্ল্যান কি, এগুলোর সাথে পরিচিত হও, তাদের সাথে কথা বলো। তাদের সাথে পরিচিত হইলে তোমার কানেকশনটা বাড়বে, কারণ কানেকশন সবচেয়ে বেশি বাড়বে তোমার আগে নিজের ইউনিভার্সিটিতে। তো স্টিল দেখা যায় যে অনেক ইউনিভার্সিটিতে এরকম মানে খুব কমই স্টুডেন্ট থাকে যারা ভালো করতেছে বা ভালো জায়গায় যাচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে তোমার ভার্সিটি থেকে তুমিই ফার্স্ট আইসিবিসিতে যাচ্ছ, এর আগে কেউ যায়নি, এমনও হয় অনেক ভার্সিটি। আমি রিসেন্টলি দেখতেছি আর কি যে পিডি প্রোগ্রামার্সে যে অনেকে ফার্স্ট টাইম আইসিবিসি যাচ্ছে। তো এরকম ভার্সিটির হইলে তাহলে ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ফোকাস করো এবং হচ্ছে যে বিভিন্ন ভার্সিটির কন্টেস্টে অ্যাটেন্ড করো, তখন মানুষের সাথে পরিচিত হবা। একটা অনসাইট কন্টেস্টে গিয়ে আরেকটা টিমের সাথে পরিচিত হইলা, ওদের মধ্যে ধরো ওরা ফর এক্সাম্পল যদি একটা আমার ভার্সিটির যদি এক্সাম্পল দিই, ধরো আমি সিওর, তো এখন তুমি একটা অনসাইটে গেছো, ওখানে গিয়ে চিরাং ভার্সিটির কিছু স্টুডেন্টের সাথে পরিচিত হইলা, এখন ওই স্টুডেন্টগুলো কিন্তু আমার থেকে রেফার পাবে বিভিন্ন জায়গায়, আমি ইন্ডাস্ট্রি ঘাটতেছি, আমি খুবই সিনিয়র এখন। সো এখন হয়েছে গিয়ে তারা আমার থেকে যা যা জ্ঞান পাবে, যা যা রেফার পাবে, তুমিও পাচ্ছ ওদের থেকে। সেভাবে করে কানেকশনটা বাড়াও। সোজা কথা, চুপচাপ বসে থাকলে হবে না, তোমাকে কেউ খুঁজে বের করবে না, তোমার থেকে সবাইকে খুঁজে খুঁজে বের করতে হবে, লিঙ্কডিনে, ফেসবুকে, তারপরে বিভিন্ন অনসাইটে, এভাবে করে মানুষের সাথে পরিচিত হও। কানেকশন বাড়লে ইনশাল্লাহ ইজিলি জবগুলো সার্চ করতে পারবো।
ওকে, তাহলে ভাই আপনি এভাবে হচ্ছে যে গিয়ে জব মানে কোম্পানিগুলো সম্পর্কে জানছেন এবং কিভাবে সিভিটা পাঠাইছেন এরপরে? আচ্ছা, এখানে আমার একটু মানে আমি প্রথমে বলি হচ্ছে যে স্যামসাং এ কেমনে হয়েছে, তারপরে বলি কোনায় কেমনে হয়েছে, জি এরকম ভাই। করে বললে মনে হয় ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, এভাবে ওকে। সিরিয়ালি বললে ভালো হয়। আচ্ছা, তো স্যামসাং এরটা একটু আমার রিক্রুটিংটা একটু অন্যভাবে শুরু হয়েছে। তো আহ, আপনি জানেন কিনা জানি না, স্যামসাং কিন্তু প্রতি বছর একটা মানে মোটামুটি এসআরবিডি একটা কন্টেস্ট নেয় আর কি। জি, জি। মানে যে কন্টেস্টের তিনটার হাত থাকে। তো আমি মনে হয় গত গত বছরের আগের বছর, তো আমি কন্টেস্টে পার্টিসিপেট করছিলাম 2022 সালে। তো জাস্ট ফার্স্ট যে রাউন্ডটা সেটার মধ্যে পার্টিসিপেট করছিলাম। তো সেখানে মোটামুটি আমার র্যাঙ্ক ভালো আছে আলহামদুলিল্লাহ। 103 না 104 এরকম মতো আছে, পার্টিসিপেন্ট মনে হয় 1000-এর উপরে। মাশাআল্লাহ। জি। তারপর আমি পরের কল আসে, কিন্তু পরের রাউন্ডটা আমি মনে হয় দিছিলাম, কিন্তু পরের রাউন্ডটা এতটা ভালো হয় নাই আর কি। তো আমি থার্ড স্টেপের জন্য আর সামনে আমাকে ডাকে নাই, এরকম একটা তো তখন আমি মনে করছি যে যারা যাদেরকে এই অপরচুনিটিটা দিবে বা প্রাইজ তারা মানে বা সামনের যারা হবে তারাই আর কি। তো দেখলাম যে কন্টেস্ট প্রায় 1 মাস পরে আর কি আমাকে স্যামসাং থেকে কল করে এরকম আমাদের ফ্রেশার রোলে আমরা মানে তোমাকে নিতে যাচ্ছি। তো তুমি কি একটা ইন্টারনাল কন্টেস্ট হয় কোডিং কন্টেস্ট, তুমি কি ওটা দেওয়ার জন্য টাইম করতে পারবা কি? আমাকে তারা নিজেরাই অ্যাপ্রোচ করে আর কি। তো পরে আমি ওইখানে গিয়ে কন্টেস্টটা দেই। তারপরে কন্টেস্ট দেওয়ার প্রায় 3 মাস পরে আমার ইন্টারভিউ ডেট ফিক্স হয় আর কি। তারপরে আমি ইন্টারভিউটা দিই। তো স্যামসাং একটা ছিল ঠিক এরকম। আচ্ছা, তারপর কর্নাতে ভাই? আচ্ছা, কোনাতে যেটা হয়েছিল যে আমি আমার রিজুমেটা বানাই। আর আমি যে ঠিক আগেই বলতেছিলাম যে মোটামুটি নেটওয়ার্কিং এর কারণে আমার মানে ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে পরিচয় হয়। তো কনা ঠিক কি নিয়ে কাজ করে, কেমন কাজ হয় কনায়, ওইটা ঠিক আমি আগে থেকেই জানতাম। আর কনাতে যে ভ্যাকেন্সি আছে ওইটাও আমি জানতে পারি আর কি। তো আমি আসলে আমার রিজুমেটা যেটা করি সেটা হইতেছে যে তাদের এইচআর একজনকে লিঙ্কডইনের মাধ্যমেই দেই আর কি, ফরওয়ার্ড করি। তারপর দেখা গেল যে ফরওয়ার্ড করছিলাম, দেখা গেছে অনেক আগে, তারাও আমাকে 2 মাস পরে ডাকছে আর কি ইন্টারভিউর জন্য। পরে ইন্টারভিউর আগে তারা একটা ছোটখাটো একটা লিখিত পরীক্ষা নিছে, রিটেন টেস্ট নিছে, তারপরে ইন্টারভিউ হয়েছে। এরপরেই আর কি অফার করছে। আচ্ছা, তাহলে এখন ২ টা জিনিস জানছি আমরা। ১ম কথা স্যামসাং এর ক্ষেত্রে হচ্ছে উনি এসআরবিডি কনটেস্ট দিছেন। সো এটা রিসেন্টলি হইছে মনে হয় অলরেডি। আমি হম কয়েকদিন হম, ধরে প্রতি পোস্ট বছরই দেখলাম, হয় ভাই। প্রতি বছরে হয়তো রিসেন্টলি হয়ে গেছে। সো এখানে একটা ব্যাপার হচ্ছে এসআরবিডিতে মানে বেশি মানে প্রত্যেকটা রাউন্ডে যাওয়ার ম্যান্ডেটরি না। শুরুর দিকে কয়েকটাতে ভালো করলেই কলটা পাওয়ার চান্স থাকে। কারণ যারা ভালো করতেছে তারা সব জায়গায় ভালো করবে। তো এখন সবাই যে স্যামসাংয়ে ঢুকবে তাও না। বিভিন্ন কোম্পানিতে ছড়ায় যাবে তারা। তো এই ক্ষেত্রে অনেক র্যাঙ্ক থেকে ডাকবে। তারপরে হচ্ছে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কনাতে উনি ডিরেক্ট লিঙ্কডইনে এইচআরকে অ্যাপ্রোচ করছেন। সো ওনার প্রোফাইল তখন ভালো ছিল, স্যামসাংয়ে ছিলেন উনি, প্লাস সিপিও করছেন, ওই হিসাবে জিনিসটা করা যায়। সো এখানে হচ্ছে যে একটা ভালো প্রোফাইলের বেনিফিট। যদি তুমি একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করতে পারো তাহলে তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা, ডিরেক্ট এইচআরকে মেসেজ দিতে পারবা, বা ডিরেক্ট ওই কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে মেসেজ দিয়ে তুমি রেফার চাইতে পারবা ইজিলি। সো এই জন্য ফার্স্ট ইয়ার থেকে হার্ড ওয়ার্ক করে যাতে একটা ভালো প্রোফাইল হয়। ভালো প্রোফাইল বলতে আমি বুঝাচ্ছি না 1800-1900 রেটিংয়ের কথা। তোমার যদি কোড ফোর্সেসে 1300-1400 রেটিং হয় এটা ভালো প্রোফাইল, তোমার কোড শেফে যদি 1500-1700 রেটিং হয় এটাও ভালো প্রোফাইল। সো জাস্ট চোখে পড়ার মতো একটা রেটিং তুলো, দ্যাটস ইট। ওকে, তাহলে ভাই এভাবে হচ্ছে যে সিভিগুলো ফরওয়ার্ড করছেন। আর আর কিছু টিপস কি দিবেন জুনিয়রদেরকে যে কিভাবে তারা সিভিগুলো পাঠাইতে পারে বা কিভাবে রেফার টেফার খুঁজতে পারে? আচ্ছা, এখানে আহ তারা আসলে বেশিরভাগ সময় যে সিভি যে পাঠাবে কেমনে পাঠাবে এটাই অনেকের ধারণা থাকে না প্রথম প্রথম। জি ভাই। হ্যাঁ। তো ভাই যেটা করা যেতে পারে যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কোম্পানির আহ অবশ্যই একটা কেরিয়ার সাইট থাকে। কিছু কিছু কোম্পানির আছে, কিছু কিছু কোম্পানির নাই।
তো যাদের কেরিয়ার সাইট আছে ওই সাইট গুলা ফ্রিকোয়েন্টলি ভিজিট করা যাইতে পারে। অন্তত যদি আমি জব খুঁজতে থাকি, আমি প্রতি সপ্তাহে ন্যূনতম একবার তাদের কেরিয়ার সাইটটা ভিজিট করতে পারি, দেখতে পারি যে আচ্ছা জুনিয়র রোলে নিচ্ছে কিনা। আর আরেকটা জিনিস করতে পারি যে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা খুব ভালো মতো বানাতে পারি, খুব ভালো মতো বিল্ড করে। লিঙ্কডইনেও কিন্তু অনেকে জব পোস্ট দিয়ে থাকে কোম্পানিগুলো, আমরা ওগুলাও একটু ঠিকঠাক মতো মানে সময়ের সাথে ওগুলা দেখতে পারি যে লিঙ্কডইনে কোনো পোস্ট আছে কিনা। আর লিঙ্কডইনের থ্রুতে যদি আমার প্রোফাইল ভালো থাকে, ওই ভালো প্রোফাইলের সাথে যদি আমি লিঙ্কডইনের থ্রুতে অ্যাপ্লাইটা করি, তাহলে দেখা যাবে যে আমার যে রিজিউমেটা আছে বা আমার প্রোফাইলটাকে তারা গুরুত্ব দিয়ে আমাকে হয়তো সামনে ইন্টারভিউতে রাখবে। বুঝতে পারছি ভাই। তাহলে এখানে এটাই যে সবসময় হচ্ছে কেরিয়ার সাইটে চোখ রাখবা, যে কোম্পানিগুলো টার্গেট করছো তাদের পেজগুলোকে লিঙ্কডইন থেকে ফলো করে রাখবা, সো ওখান থেকেও জব পোস্ট দেখতে পারো। আর লিঙ্কডইনের প্রোফাইলটা একটু সুন্দর করবা। আর লিঙ্কডইনের প্রোফাইল সুন্দর করতে হলে অনেক টাইম দিয়ে করতে হবে। সো ফোর্থ ইয়ারে এসে লিঙ্কডইন খুলে লাভ নেই, ফার্স্ট ইয়ার থেকে খুলবা। ফার্স্ট ইয়ার থেকে খুলে সবার সাথে কানেক্ট হবা, বিভিন্ন ধরনের পোস্ট করবা, বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করবা, যা শিখতেছো, যা কোনো অ্যাচিভমেন্ট পাইলে সাথে সাথে পোস্ট করে দিবা। সেভাবে করে একটা লং টাইম নিয়ে সুন্দর করে লিঙ্কডইন প্রোফাইলটাকে বিল্ড করতে হবে। ওকে, সো ফেসবুকে কম টাইম দিও, লিঙ্কডইনে বেশি দিতে হবে, যেহেতু তোমাদের টার্গেট কি একটা ভালো কোম্পানিতে জব পাওয়া। ওকে, আর ভাই রেফারটা কিভাবে পাবে ওরা যদি বলি? আচ্ছা, রেফারের কথা হচ্ছে যে আসলে আমাদের কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতেই কেউ যদি আহ, আপনি যদি চিনেন এমন কাউকে, আপনার বড় ভাই হইতে পারে বা যে কেউ হইতে পারে, তাকে যদি আপনি চিনেন তাহলে সে আপনাকে আসলে রেফার করে দিতে পারে আর কি ওই কোম্পানির এইচআর এর কাছে, অথবা তাদের রেফারের জন্য আলাদা পোর্টাল থাকে ওইখানে তারা করে দিতে পারে। কিন্তু বেশিরভাগ সময় যে আপনি বা আমি কোনো একটা বড় ভাইয়ের কাছে যদি রেফার চাই, সে কিন্তু আসলে সবাইকে রেফার দিতে চাবে না। কারণ সেও চাবে যে একটা মানে এমন একজনকে রেফার করতে যে আসলে আহ, যে আসলে প্রবলেম সলভিং এ ভালো, সে প্রোগ্রামিং এ ভালো, এবং যে কোম্পানিতে জয়েন করার পরে তার মানে ভালো আউটপুট দিতে পারবে, এরকম কাউকে আর কি তারা খুঁজে। মানে সিরিয়াস একজন ক্যান্ডিডেট তারা খুঁজে আর কি। যদি দেখে যে কোনো সিরিয়াস ক্যান্ডিডেট না, জাস্ট এমনি চাওয়ার জন্য চাইতেছে, তো বেশিরভাগ সময় আসলে তারা রেফার করতে চাইবে না। তো নিজের প্রোফাইলটাকে আসলে ওইভাবে সিনিয়রদের কাছে বা যার কাছে রেফার চাইতেছি তার কাছে তুলে ধরাটা আসলে সবার জন্য একটা মূল বিষয় আর কি। এটাই ভাই, কিন্তু খুব একটা সুন্দর কথা বলছে যে সিরিয়াস ক্যান্ডিডেট না হইলে কখনো রেফার পাবা না। তুমি কোড ফোর্সেসের 800 রেটিংয়ের 100টা সলভ করছো, সিভিতে সেটা দিয়ে একজনের মেসেজ দিয়ে বলে যে ভাই আমাকে একটু রেফার করেন, সে কখনো চাইবে না। আমি যদি কাউকে রেফার করি তাহলে আমি চাইবো সে না টিকুক, ইন্টারভিউতে যাতে ভালো পারফরমেন্স করে। একজন ইন্টারভিউয়ারের যাতে এটা মনে না হয় যে আমি তার ইন্টারভিউ নিয়ে আমার টাইমটা ওয়েস্ট হয়েছে, তাই না? সো ওই ওই স্কিলটা তোমার লাগবে, ওই প্রোফাইলটা তোমার লাগবে। তুমি জাস্ট এমনি যেন তেন করে একটা সিভি বানাই, কোনো প্র্যাকটিস না করে, কিছু না করে, ধুম করে একজনকে বলে দিলা যে ভাই আমাকে একটু রেফার করেন, সে কোনোদিন রেফার করবে না। কারণ আমি যদি কাউকে রেফার করি, সেটা আমি চাইবো যে সে যদি ঢুকে কোম্পানিতে, সে যাতে ভালো পারফরমেন্স করে, ইন্টারভিউতে যাতে ভালো পারফরমেন্স করে, ইন্টারভিউতে যাতে ভালো বিহেভ করে। এখানে আরেকটা ব্যাপার আছে, তোমাদের বিহেভিয়ারের একটা ব্যাপার স্যাপার আছে। তোমার বিহেভিয়ার কেমন, তুমি কতটুকু এক্সপ্রেস করতে পারো, আর কতটুকু ঠিকভাবে মানে তোমার টোনটা কেমন থাকে। আমি অনেককে দেখছি যে বিভিন্ন মানে সে যতই স্কিল হোক তার টোন ঠিক নেই কথাবার্তার, কার সাথে কিভাবে কথা বলতে হবে সে সেটা জানে না। একটা সিনিয়রের সাথে সিনিয়রের মতো করে কথা বলতে হবে, ওর সাথে ভাবে কথা বলতে হবে। তো ম্যাক্সিমাম পোলাপান দেখা যায় ভাই যে এর একটু মানে একটা জুনিয়রকে যদি একটু আপনি সুযোগ দেন, কাঁধে হাত দিতে বসে থাকে। So, এক্স্যাক্টলি এরকম ভাই, এরকম ভাই। এরকম হইলে ভাই কেউ রেফার করবে না। তুমি তুমি ক্যান্ডিডেট মাস্টার, তুমি রেড কোডার হও, তাও রেফার পাবা না। কেন রেফার করবে? কারণ কোম্পানি চাইবে স্কিল চায়, কিন্তু সাথে বিহেভিয়ারটাও চায়। কারণ তুমি চিন্তা করে দেখো, তুমি যদি তোমার সিনিয়রের সাথে ঠিকভাবে বিহেভ করতে না পারো, কয়েকদিন পরে তুমি সিনিয়র হইলে জুনিয়রদের সাথে তুমি খারাপ আলোচনা করবা। সো কোনো একটা জুনিয়র তোমার আন্ডারে থেকে একটা টক্সিক এনভায়রনমেন্ট পাবে, এটা কখন একটা ইন্ডাস্ট্রি চায় না। সো যদি রেফার পাইতে হয় তাহলে আগে বিহেভটা ভালো করো তোমাদের, তারপরে সেকেন্ডলি হচ্ছে স্কিলটা ভালো করো। তোমার কাছে যদি কিছু না থাকে, দেখানোর মতো যদি কিছু না থাকে, আমি কেন রেফার করব? তোমার কাছে প্রবলেম সলভিং থাকতে হবে, তোমার কাছে একটা ভালো ভালো রেটিং বলতে মোটামুটি একটা রেটিং থাকতে হবে, ডিসেন্ট রেটিং। আমি বারবার বলতেছি, ভালো রেটিং বলতে আমি 1700-1800 বুঝাচ্ছি না,
ইভেন ভাইয়ের 1500টাও বুঝাচ্ছি না, এটাও অনেক হাই কাইন্ড অফ। তুমি 1300-1400 তুলো বা অ্যাটলিস্ট 1200 তুলো, কোড শেফে 1500 তুলো, ইনাফ। আমি চাইবো রেফার করতে। সো এটা তো ট্রাই করতে হবে। আর এই যেগুলো বলতেছে এগুলো কিন্তু 1-1.5 বছরের মধ্যেও করা যায় যদি ডেডিকেটেড টাইম দাও। এখন তুমি যদি টাইমই না দাও, টাইম না দিয়ে যেন তেন করে একটা সিভি বানায় যদি আমাকে দিতে বলো, তাহলে কেন আমি ফরওয়ার্ড করবো? সেইটা মাথায় রাখতে হবে যে রেফার খোঁজার জন্য একটা ভালো প্রোফাইল লাগবে, আর ভালো প্রোফাইলের জন্য তোমার থেকে প্র্যাকটিস করতে হবে। ওকে ভাই, তাহলে এবার আসি যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমাদের পডকাস্টে, সেটা হচ্ছে যে গিয়ে আপনার কনআইএসএল ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা। কীভাবে ইন্টারভিউতে কল পাইছেন, কীভাবে ইন্টারভিউ কী টাইপের, মানে কোন কোন টপিক থেকে প্রবলেম আসছে এবং কী টাইপের, কীভাবে ইন্টারভিউটা হয়েছিল, দেন কীভাবে কলটা পাইছিলেন, এটা ফুল ফ্লোটা। আচ্ছা, তো ইন্টারভিউর আসলে আমার দুইটা পার্ট ছিল। একটা হচ্ছে প্রথমে রিটেন টেস্ট, আর পরে হচ্ছে আসলে ভাইবা আর কি, ইন্টারভিউ যেটাকে বল। তো রিটেন টেস্টের মধ্যে আসলে আহ তিনটা প্রবলেম সলভিং টাইপের কোশ্চেন ছিল, যেটার কোড মানে খাতায় লিখতে হতো এরকম। আর কিছু ওপি টাইপের কোশ্চেন ছিল, আর কিছু আহ মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল আমার যতটুকু মনে পড়ে। আর ডেটাবেজের কিছু কোশ্চেন ছিল খুবই কম। আর কণাতে আসলে দুইটা কোশ্চেন করা হয়, হচ্ছে যে পাজল কোশ্চেন আর কি। কোশ্চেন গুলা অনেকটা পাজল টাইপের হয়। আর বিশেষ করে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মতোই বা প্রবলেম সলভিং এর মতোই কোনো প্রবলেম হয় না, জাস্ট একটু মানে মাথা খাটাইতে হয় এই টাইপের আর কি। তো এরকম টাইপের কোশ্চেন হয়। তো এই কোশ্চেন গুলার আমি মোটামুটি প্রবলেম সলভিং এর গুলা ঠিকঠাক মতো পারছিলাম। ডেটাবেজের গুলা ডেটাবেজের গুলো পারছিলাম। অপারেটিং সিস্টেম বলছি, ওপিও হালকা পাতলা পারছিলাম। তারপর যে পাজল কোশ্চেন ছিল সেটা আমার মনে আছে দুইটা ছিল, কিন্তু একটাই আমি পারছি আর কি, আরেকটা আমি সময়ের মতো করতে পারিনি। তো তারপরও কল পেয়ে গেছিলাম ইন্টারভিউর জন্য। তো ভাই তারপর ওপি এখন বলি এসকিউএল যে এগুলো তো বেসিক ছিল, একেবারে হ্যাঁ, বেসিক ছিল। একদম বেসিক। না, এটা জিজ্ঞেস করতেছে কারণ একদম বেসিক। অলরেডি আপনার তখন স্যামসাং এর এক্সপিরিয়েন্স ছিল, ওই হিসেবে কি হার্ড কিছু দিছে নাকি একদম বেসিক দিছে? না, একদম বেসিক ছিল। আচ্ছা আচ্ছা। আর জাস্ট যেটা প্রবলেম সলভিং আমরা দিছিল সিলেক্ট ওগুলার কোয়েরি যে লেভেল কেমন ছিল? প্রবলেম সলভিং এর লেভেল আমি বলবো যে আসলে খুবই লো টাইপের লেভেল ছিল। যেমন একটা তিনটা প্রবলেম ছিল। একটা একটা ছিল হচ্ছে যে এরকম যে একটা এর মধ্যে থেকে ম্যাক্স বের করা, এটা তো সবাই বের করতে পারবে। ও, তারপরে একটা প্রবলেম ছিল হচ্ছে যে বাইনারি সার্চ, মানে একবারে ইজি লেভেলের প্রবলেম ছিল। বুঝতে পারছি। তাহলে এত আহামরি কঠিন কিছু না, মোটামুটি ইজি ইজি বেসিক জিনিসগুলোই ছিল। সো তাহলে জাস্ট এটা জাস্ট এমন একটা সিলেকশন প্রসেস আর কি, মেইন তো ওইখানেই ইন্টারভিউতেই ছিল সব কিছু। ইন্টার ইন্টারভিউটাই মেইন আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। কারণ আবার ওই রিটেন টেস্ট শুনে পোলাপান ভয় পাই যেতে পারে, ওই জন্য একটু ক্লিয়ার করলাম আর কি। কারণ খাতায় লিখতে লিখতে হবে কি কিরকম কোয়েশ্চেন আসতেছে না কিরকম কোয়েশ্চেন আসতেছে, এটা আবার ভয় পাই যাবে। সো এটা ছিল বেসিক না, একটা জাস্ট এমনে, জাস্ট একটু ছাঁটাই করা। এই যে এমন আর কতগুলো আছে না যে কিছুই করে নাই তাও অ্যাপ্লাই করে বসে আছে, সো ওদের কেন হুম হুম ইন্টারভিউ হুম। নিবে, ওইটাকে ছাঁটাই করে নেওয়া জাস্ট, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো এক্স্যাক্টলি। সো সিম্পলি যে তুমি যদি অ্যারে থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট বের করার কোডই লিখতে না পারো, তোমাকে ইন্টারভিউ কেন নিবে? সো এইটা জাস্ট একদম বেসিক, জাস্ট ছাঁটাই করে নাও, তারপর হচ্ছে মেইন ইন্টারভিউ। ওকে ভাই, মেইন ইন্টারভিউটা একটু যদি শেয়ার করেন। আচ্ছা, মেইন ইন্টারভিউ যেটা ছিল যে আমাকে একটা কোডিং কোশ্চেন ধরা হয়েছিল। তো কোশ্চেনটা ঠিক এক্স্যাক্টলি আমার মনে নাই, কিন্তু একবারে না, কোয়েশ্চেন ভাই বেসিক শেয়ার করা লেভেলেরই লাগবে না, কোশ্চেন ছিল। জাস্ট টপিক বা লেভেলটা বলতে পারলে হইলো। কারণ কোয়েশ্চেন তো আচ্ছা, কখনো রিপিট হবে না, বিভিন্ন মানে নিউ কোয়েশ্চেনই দিবে সবসময়। সো ওই হিসেবে কোয়েশ্চেনটা হ্যাঁ শেয়ার করে এক্স্যাক্টলি। স্টুডেন্টদের কোনো বেনিফিট নাই, বাট ওই যে টপিক অ্যান্ড লেভেলটা বললো ওরা একটা ধারণা পাবে প্র্যাকটিস করার। ওকে, তো কোশ্চেনটা মানে বলতে পারেন যে ইজি ইজি কোশ্চেনই ছিল। তো দেখা গেছে কোশ্চেনটার দুইটা বলতে পারেন যে সাব প্রবলেমের মতো ভাগ করা ছিল আর কি, একটা ইজি আর একটা একটু হার্ড আর কি। তো প্রথমে আমাকে এরকম বলছিল যে এর সবগুলা এলিমেন্ট আসলে ডিস্টিংক্ট হবে। তো এই অনুযায়ী আমি একটা সলিউশন দিছিলাম। তারপরে বলছিল যে ডিস্টিংক্ট নাও হইতে পারে। তো আমার দেখা গেছে যে আমার যে প্রথমে সলিউশন দিছিলাম সেটা জাস্ট ছোট একটা চেঞ্জ করলেই সেটা হয়ে যাচ্ছিল আর কি। তো আহামরি কিছু না আর কি। তো জাস্ট
বলতে পারেন যে এই একটা কোশ্চেনের মাধ্যমে আমার প্রবলেম সলভিং রাউন্ড শেষ হয়ে গেছিল। তারপরে জিজ্ঞেস করা হলো হচ্ছে যে আমাদের ভাই ওপির বেসিক কিছু। কোয়েশ্চেনটা যদি লেভেলটা যদি বলতেন সিএফ বা লিড কোডের সাথে কম্পেয়ার করে। আচ্ছা, আমি যদি লিড কোডের সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলবো হচ্ছে যে ইজি থেকে একটু উপরে, ইজি বা মিডিয়ামের মাঝখানে। আর আমি যদি কোডফোর্সের সাথে তুলনা করি তাহলে আমি বলবো যে এটা 1200 টাইপের একটা কোশ্চেন ছিল আর কি। মানে শুরুরটা ইজি ছিল, পরে ফলো আপটা গিয়ে 1200 রেটিং এ চলে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ফলো পারছি, আপে 1200 রেটিং এ চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি ভাই। এটাই আর কি। আচ্ছা, তারপরে ভাই ওপির থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো, সেগুলো একবারে বেসিক কোশ্চেন আর কি। তো জাস্ট কোড তেমন কিছু লিখতে হয় নাই, ওপির জাস্ট কিছু কোশ্চেন করছে, অ্যান্সার দিতে হয়েছে, এই টাইপের আর কি। ওইটাও মোটামুটি ভালো গেছে। আর ডেটাবেস বা অন্যান্য টপিক নিয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করা হয় নাই। আর কোনো কোনো সময় ইন্টারভিউরা একটু মানে ক্যান্ডিডেটকে একটু জাজ করার জন্য এমন কিছু কোশ্চেন করে যেটা আসলে ইন্টারভিউয়ার হয়তো নিজেও জানে যে এই ক্যান্ডিডেটটা এটা পারবে না, কিন্তু সে দেখতে চায় যে সে আসলে কেমনে চিন্তা করতেছে। তো আমাকে ক্যাশিং রিলেটেড কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছিল আর কি। তো আমি আমি প্রথমেই বলে নিছিলাম যে ক্যাশিং রিলেটেড আমার তেমন আইডিয়া নাই, কিন্তু আমি এভাবে করে একটা অ্যাপ্রোচ চিন্তা করতে পারতাম। তো মোটামুটি তারা, আমি যতটুকু বুঝলাম, তারা এটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করছে আর কি কোশ্চেনটাকে। তো এভাবেই মোটামুটি আমার ইন্টারভিউটা শেষ হয়। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি ফার্স্ট ইন্টারভিউতে এই জিনিসটা বলছিলাম যে আমরা ইন্টারভিউয়াররা এমন কিছু টপিক দিবে যেটা সে জানে যে তুমি পারবে না, কিন্তু সে এখানে দেখতে যাচ্ছে প্রথম জিনিস যে তুমি পারো না যে এটা বলতেছো কিনা। ভাই ডিরেক্টলি বলে দিচ্ছে যে আমার ক্যাশ নিয়ে আইডিয়া নেই, উনি ভাব দেখায় নাই যে না পারি এই সেইগুলো করে নেই। স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমি যেটা জানি না জানি না, শেষ। না জানাটা কোনো দোষের কিছু না ইন্টারভিউতে। তারপর উনি যেটা করছে, ট্রাই করছে, একটা অ্যাপ্রোচ ট্রাই করছে এবং উনি বলছে যে আমার থেকে এটা ঠিক লাগতেছে। সো এটা হচ্ছে উনি যে চেষ্টা করতেছে এই জিনিসটা প্রুভ করছে। দুইটা জিনিস প্রুভ করছে এখানে। ফার্স্ট, উনি যেটা পারে না উনি ডিরেক্টলি বলে দেন, এটা প্রুভ করছে। সেকেন্ডলি, উনি যেটা পারে না সেটা ট্রাই করতে পারতেছেন, একটা ডিসেন্ট অ্যাপ্রোচ উনি দেখাতে পারতেছেন, এটা প্রুভ করতেছে। সো এই দুইটা জিনিস কোথায় কাজে লাগে? আমাদের প্রজেক্টে কাজে লাগে, আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব। আমি যখন স্টাক থাকবো আমি আমার লিডকে ইনস্ট্যান্ট জানাই দিব যে ভাই আমি এখানে স্টাক আছি। বাট স্টিল হার্ড জিনিস হইলে আমার আমার লেভেলের বাইরে হইলে আমি যে ট্রাই করি সেটাও প্রুফ হচ্ছে। সো না জানাটা কোনো দোষের কিছু না। আর ইন্টারভিউতে এমন কেস আসবে যেখানে ইন্টারভিউয়ার জানে যে তুমি পারবা না, বাট এটা ফার্স্টে ক্লিয়ার করে দিবা যে জানো না, সেকেন্ডলি সেটা ট্রাই করবা নিজের থেকে, নার্ভাস হয়ে যাওয়ার দরকার নেই। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে কাইন্ড অফ মানে খুবই কনফিডেন্ট হয়ে ইন্টারভিউটা দিতে হবে। যেরকম কোয়েশ্চেন করো, যেরকম সিচুয়েশন হোক, নিজেকে স্থির রাখতে হবে। তুমি যদি নার্ভাস হয়ে যাও তাহলে শেষ। তোমার কমিউনিকেশন স্কিল দেখাইতে হবে, মুখ চালু রাখতে হবে, সোজা কথা। একটু মুখ চালু হইলে, একটু দেখাইতে পারলে, যে কথাবার্তা বলে যদি দেখাইতে পারো, নিজের মধ্যে যা আছে এক্সপ্রেস করতে পারো। দেখাইতে পারো বলতে আমি ভাব মারতে বলতেছি না, এক্সপ্রেস করতে বলতেছি, নিজের মধ্যে কি আছে ওগুলো মানে সরি এক্সপ্রেস করতে বলতেছি। যে স্টাইল করে কথা বলার দরকার নেই, আমি যেভাবে কথা বলতেছি নর্মালি, তুমি যেভাবে নর্মাল কথা বলো ওভাবে ইন্টারভিউ দিবা। করোনার সময় আমাদের ইন্টারভিউগুলো হয়েছিল অনলাইনে। সো তো ওখানে ডিরেক্ট আমি কি হুডি পরে ইন্টারভিউ দিছিলাম, শীতকাল ছিল তখন, নর্মালি কথা বলছি। আমার ইভেন আমার কথাগুলো শুনে ও ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতেছিল ভাইয়ের বাড়ি কি চিটাং কিনা, মানে চাটগাঁয়ে অ্যাকসেন্টটা চলে আসতেছিল বারবার, বুঝতে পারছেন? সো এগুলো ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারতেছো কিনা। ওকে, তাহলে আমরা দেখলাম যে ভাইকে হচ্ছে যে ফার্স্টে প্রবলেম সলভিং দিছে, যেটা মোটামুটি ইজি, 1200 রেটিংয়ের। 1200 রেটিং অনেক বেশি হার্ড প্রবলেম না, এটা যদি তোমরা 1-1.5 বছর ট্রাই করো, 800 থেকে ফার্স্টে 800 প্র্যাকটিস করলাম, তারপর 900, তারপর 1000, তারপর 1100, তারপর 1200, পঞ্চম লেভেল জাস্ট। সেটা মোটামুটি প্র্যাকটিস করলে চলে আসবে ইনশাল্লাহ। আর লিড কোডের ইজি মিডিয়াম তো আছেই। তারপরে ভাই যেটা বলছে ওপির বেসিকগুলো জিজ্ঞেস করছে। ওপির বেসিক একদম আহামরি কিছু না, তুমি ভার্সিটিতেও পড়ছো এবং জাস্ট একটু রিভিশন দিলে, গিগস ফর গিগস বা তোমার W3 স্কুল, এখান থেকে একটু রিভিশন দিলে বেসিকগুলো ইনাফ। তারপরে ভাইকে ওই এসকিউএল জিজ্ঞেস করছে, ওগুলোও বেসিক। সিলেক্ট কোয়েরি, জয়েন কোয়েরি, এগুলোই তো হয়। জয়েন দিছে না, সিলেক্ট, শুধু সিলেক্ট। সিলেক্ট টাইপের আর কি। আরে জয়েনেও যায়নি, একবারে বেসিক। তার কি ভাই, এত এত টেনশন করার কি আছে এই জিনিসগুলো নিয়ে? বেসিক সিলেক্ট শেখা তো বেশি দিন সময় লাগবে না তোমার,
তাই না? সো বেসিক সিলেক্ট শিখে ফেলো। আর সিকিউরিটির জন্য আমরা সবসময় যেটা কোয়েশ্চেন করে বা যে লেভেলের ইন্টারভিউ হয় তার থেকে এক ধাপ উপরে থাকবো সিকিউরিটির জন্য। সো আমরা যদি বেসিক জয়েন, আহামরি হার্ড জয়েন শেখার কথা বলতেছি না, জাস্ট 2টা টেবিল জয়েন করার জন্য শিখে বেসিক জয়েন কয়েকটা শিখে রাখলে এসকিউএল প্রিপারেশন হয়ে গেল, ওপির বেসিকগুলো শিখে রাখলে ওপির প্রিপারেশন হয়ে গেল। অ্যান্ড ফাইনালি লিডকে দেখানো যে আমি কি পারি। লিড, এটা খুবই ইম্পর্টেন্ট, লিড তোমাকে হায়ার করবে যে। সো তুমি যদি দেখাইতে পারো যে তুমি অনেক হেল্পফুল, তুমি এক্সপ্রেস করতে পারো, তুমি হেল্প নিতে পারো, তুমি হেল্প করতে পারো, তুমি তোমার উইকনেসগুলো শেয়ার করতে জানো, তুমি স্ট্রেংথ যেটা আছে সেটা ভালোভাবে এক্সপ্রেস করতে জানো, ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট কথা বলতে জানতে হবে। যে তো কথা বলো, মানুষের সাথে কথা বলো, ফ্রেন্ডদের সাথে মক ইন্টারভিউ দাও, বিভিন্ন ভিডিও বানাও দরকার হইলে, জুনিয়রদের ক্লাস নাও, তাহলে মুখ অনেক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি যদি এক কোনায় বসে থাকো জাস্ট নিজেরটা নিজে শিখো, কখনো হবে না মুখ। কারণ তোমার থেকে টিমে কাজ করতে হবে একটা। এক্সট্রোভার্ট হইলে হবে না, সরি এক্সট্রোভার্ট বলছি, ইন্ট্রোভার্ট হইলে হবে না। ইন্ট্রোভার্ট হইলে হবে না, মোটামুটি এক্সট্রোভার্ট বলতে একদম খোলামেলা হইতে হবে না, জাস্ট কথা বলাটা প্র্যাকটিস করো, শেয়ার করাটা প্র্যাকটিস করো। নিজে যেটা শিখতেছো আরেকজনকে শিখাই দাও, তোমার শিখাটা স্ট্রং হবে। তুমি ডিএফএস শিখছো, তোমার ক্লাসে যে ফ্রেন্ডটা ডিএফএস পারে না তাকে ধরে জিবি ধরে ডিএফএসটা শিখাই দাও না, তারও কাজে আসবে, তোমারও কাজে আসবে। একজনকে শিখাইলে সেই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয় যে নিজের। কথা বুঝতে পারছো? সো এভাবে করে হইলেও তোমার মুখটা ক্লিয়ার করো, এখানে খুবই ইম্পর্টেন্ট। তুমি যত বেশি স্কিলড হও না কেন, তোমার মুখের জন্য তুমি অনেক জায়গায় ঝরে যাবা। আমার একটা ফ্রেন্ড আছে যার সিপি প্রোফাইল অলমোস্ট আমার মতো, কিন্তু দেখা যায় যে সে এক্সপ্রেস ঠিকভাবে, ইভেন যে প্রবলেমগুলো দিচ্ছে সেগুলো তার কাছে কিছু না, কিন্তু ওই যে এক্সপ্রেস করতে না পারার কারণে সে অনেক জায়গা থেকে ঝরে গেছে। যদিও বা ভালো কোম্পানিতেই ঢুকছে দিন শেষে, কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, একটু স্ট্রাগল করতে হয়েছে। মানে যে স্ট্রাগলটা সে করছে সেটা মানে ওই লেভেলের কম্পিটিটিভ প্রোগ্রামারের করার কথা না, তার থেকে একটু স্ট্রাগল করতেছে শুধু তার মুখের কারণে, সে এক্সপ্রেস করতে পারতেছে না। সো ওইটা একটু চালু করতে হবে, কনফিডেন্স থাকতে হবে, সবসময় কনফিডেন্ট থাকতে হবে। ওকে, ইভেন তোমরা যদি ইন্টারভিউগুলোতে নোটিস করো যে গেস্টগুলো আসতেছে কাইন্ড অফ ওনাদের এগুলো ফার্স্ট পডকাস্ট বা এভাবে ফার্স্ট দিচ্ছে, কিন্তু ওনারা খুব মানে কুল ওয়েতে কথাবার্তা বলতেছে, অনেক সুন্দর করে সবগুলো এক্সপ্রেস করতেছে, প্রত্যেকটা জিনিস সিকোয়েন্সিয়ালে বলতেছে, একটা সিরিয়াল মেনটেন করে বলতেছে, যাতে তোমরা বুঝতে পারতেছো। এমনটা না যে একদম ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছে। পডকাস্টের প্রিপারেশন বলতে কিচ্ছু নেই, কারণ আমরা জাস্ট কয়েকটা কোয়েশ্চেন ওনাদেরকে জানা রাখছি, এগুলোর রিপ্লাই দিবে। কিন্তু এই যে সিকোয়েন্সটা মেনটেন করতেছে, এটা ওনাদের কনফিডেন্সের কারণে, এই জন্য ওনাদেরকে হায়ার করা হয়েছে। স্কিলের সাথে সাথে কনফিডেন্সটাও লাগবে তোমাদের। সো সিকোয়েন্সিয়ালি ইনস্ট্যান্ট কীভাবে কথা বলতে হয় এই জিনিসটা করতে হবে। যেমন এটা লাস্ট একটা গোল ডিসকাশনে আমার লিড বলছিল, তো উনি আমাকে হঠাৎ করে একটা মানে ইনস্ট্যান্ট একটা কোয়েশ্চেন করে ফেলছে, যেটা হচ্ছে যে আমার কোনো প্রিপারেশন নেওয়ার উনি সুযোগ দেন নাই, এবং আমি এখানে একটু উল্টাপাল্টা বলে ফেলছি, সিরিয়ালটা সবগুলো ঠিকই বলছি কিন্তু সিরিয়ালটা মেনটেন হয় নাই। তখন ভাই আমাকে বলতেছেন যে দেখেন, আমি যেহেতু হঠাৎ আপনারা কোয়েশ্চেন করছি, আপনার সিরিয়ালটা এলোমেলো যে হয়েছে, এটা একটা একদম নর্মাল জিনিস, এটা হবেই, কিন্তু এই জিনিসটা যদি আপনি কাটায় উঠতে পারেন তখনই আপনি হবেন যে অন্যদের থেকে আলাদা। এই যে যেমন কি উনি সবসময় একটা এক্সাম্পল দেন, এবং এটা ট্রু, ইন্ডিয়ান কোডার যারা আছে তাদের সাথে যদি বাংলাদেশে কোডারদের সাথে কম্পেয়ার করা হয়, বাংলাদেশি কোডাররা হাইলি স্কিল্ড ওদের তুলনায়, কিন্তু স্টিল ওরা কাজটা বেশি পায় বাংলাদেশের থেকে। কারণ কি? ওদের মুখটা চালু বেশি, ওদের কথাবার্তার ফ্লোতে একটা ভালো প্রফেশনালিজম আসে, যেটার কারণে ক্লায়েন্ট ওদেরকে ট্রাস্ট করে। ওদের কোডগুলো নুডলসের মতো পেঁচানো, কোনো ভালো স্ট্রাকচার থাকে না। যারা আমার মানে অনেকে আমার পরিচিত আছে যারা ইন্ডিয়ান কোডারদের সাথে কাজ করছে, তাদের সবার কথা সেম, যে এদের কোডে প্রফেশনালিজম বলতে কিচ্ছু নেই, এরা পেঁচায় ফেলে সব কিছু, কিন্তু এদের মুখে প্রফেশনালিজম সব। তারা ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে আসতে পারে, ক্লায়েন্টকে বিশ্বাস করায় দেয় এটা যে এ ছাড়া অন্য কেউ ওই কাজটা করতে পারবে না। সো তোমার মুখটা যদি চালু হয়, তুমি যে কোনো জায়গায় খুবই সুবিধা করতে পারবা। স্ক্যাম হইতে বলতেছি না, তোমার স্কিলও থাকতে হবে, তোমার মুখটাও চালু থাকতে হবে, তখন তুমি একটা কোয়ালিটি প্রোডাক্ট তুমি সবসময় সব জায়গায় সাপ্লাই করতে পারবা, কোয়ালিটি একটা ইন্টারভিউ তুমি দিতে পারবা। ওকে, সো স্কিল এবং মুখ দুইটা চালু থাকতে হবে ইনশাল্লাহ। ওকে ভাই, তাহলে ইন্টারভিউর অভিজ্ঞতাটা শেয়ার করলেন। তারপরে যদি বলেন যে এখানে আমি একটা জিনিস অ্যাড করি। জি ভাই। মানে অনেকে এই কমিউনিকেশন স্কিল নিয়ে আর কি অনেকে অনেকে যেটা মনে ধারণা করে যে একটা মানুষ সে কমিউনিকেশন স্কিল ভালো এবং সে অনেকজনের সাথে বা কয়েকজনের সাথে কথা বলতে পারতেছে,
তো এটাকে মনে করে অনেকে তেলবাজি আর কি, সে তেল মারতেছে বা ইয়া করতেছে। এটা কিন্তু আসলে চিন্তা করা উচিত না, বা এটা নেগেটিভলিও দেখা উচিত না। একটা মানুষ সবার সাথে কথা বলতেছে, সবার সাথে পরিচয় হচ্ছে, এটা কিন্তু খুবই একটা পজিটিভ জিনিস। এটা আমাদের অনেকে, আমিও লক্ষ্য করছি আর কি, খুবই নেগেটিভ ভাবে দেখে যে সে তো সবার সাথে কথা বলে, সবার সাথে নিশ্চয়ই ওর কিন্তু একটু কোনো খারাপ জিনিস আছে। এটা আমাদের একটু মেন্টালিটি চেঞ্জ করতে হবে সবার। হ্যাঁ ভাই, এটা একটা খুবই মানে বাজে ব্যাপার যে আমরা এভাবে চিন্তা করি জিনিসগুলোকে, যে একটু বেশি কমিউনিকেট করে মানুষের সাথে, সে একটা একটা হুম, হুম। একটা ছেলের সাথে টিচারের সাথে ভালো সম্পর্ক আছে, টিচারকে তেল মারতেছে। একটা ছেলের সাথে সিনিয়র ভাই একটার সাথে এক্স্যাক্টলি ভাই। সম্পর্ক আছে ভালো, সে তেল মারতেছে। কেন ভাই? তার কমিউনিকেশন স্কিল ভালো, তার কানেকশন বানানোর স্কিল ভালো, তাই সে কথা বলে, সে সবার সাথে ফ্রি। এটাও নেগেটিভলি নাই যে ভাব মারতেছে, এই করতেছে, সে নেগেটিভ। করতেছে। মানে আমাদের কাজই হচ্ছে জাজ করা। ইভেন এগুলো না ভাই, জাস্ট যারা ভালোভাবে প্র্যাকটিস করে ওদেরকেও উল্টাপাল্টা কথা বলে, যে অনেক কিছু করে ফেলতেছোস, এই করতেছোস, সে করতেছোস, এভাবে বলে। ইভেন আমার আমার কাছে আমি সবসময় বলি, এটা সুযোগ পাইলেই বলি, যে আমার কাছে যারা কোর্স করে, দেখা যায় যে হঠাৎ করে একজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে বলতেছে, ভাই এরকম কোর্স যে আছে আমি জানতাম না, জানলে অনেক আগে অ্যাডমিশন নিতাম। তো মানে ওরা আফসোস করে যে এত দেরিতে জানতে পারছে। অথচ তারই ভার্সিটির পোলাপাইন আমার কাছে কোর্স করে পিউপিল স্পেশালিস্ট হয়ে গেছে, সে জানেও না। সে এসে দেখতেছে এই ছেলেগুলো এখানে আছে, তখন সে বলে যে ভাই আমি তো শুনিও নাই। কারণ কি? কারণ কেউ শেয়ার, মানে আমি যে একটা কোর্স করতেছি এটা শেয়ার করতে স্টুডেন্টরা ভয় পায়। কারণ কি? আমি যদি বলি যে হ্যাঁ আমি সিপিএস একাডেমির কোর্স করতেছি, তারে সবাই বলবে যে হ্যাঁ অনেক কিছু কোর্স করে উল্টা ফেলতেছিস, এই করতেছিস, সে করতেছিস, এরকম কথা বলবেই, যে তোরা তো অনেক কিছু করতেছিস, আমি কিছু করতেছি না, এরকম করে টিটকারি মারে। তারপরে ধরেন সে কোর্স করছে, ট্রাইও এক্স্যাক্টলি। করছে, তেমন একটা ভালো ধরেন, এখন সবার রেটিং তো একেবারে 1400-1500 হবে না, কারো রেটিং 1200 হইতে পারে, 1300 হইতে পারে। প্রবলেম সলভিং স্কিল তো আসছে, কারণ সবাই এফোর্ট সেম না, বা সবার স্কিল সেম না, বা ব্রেনও সেম না। সো ওই ক্ষেত্রে যদি কেউ চোখে পড়ার মতো কিছু করতে না পারে, তখন ওই যে কোর্স করছে সেটা নিয়ে ঠেস মারবে, যে হ্যাঁ কোর্স করে কি করতে পারছোস, এখন তো তেমন একটা হয় নাই। সো এই জিনিসগুলোর কারণে পোলাপাইন যে একটা কোর্স করতেছে সেটা বলতে ভয় পায়, পোলাপাইন প্রবলেম বলতে সলভিং পারবো। করতেছে এটা বলতে ভয় পায়, পোলাপাইন হচ্ছে যে গিয়ে কন্টেস্টে কিছু করতেছে, মানে যতক্ষণ না চোখে পড়ার মতো অ্যাচিভমেন্ট আসতেছে ততক্ষণ পর্যন্ত শেয়ার করতে তারা ভয় পায়। এটা আমরাই ক্রিয়েট করে ফেলছি, এই উল্টাপাল্টা কথা বলে বলে, কমেন্ট করে করে। এক্স্যাক্টলি। এগুলো করে কারা? যারা নিজেরা কিছু করে না, সে নিজেও করবে না, আরেকজনরাও করতে দিবে না। আরেকটা হচ্ছে ভাই এক্সকিউজ, এক্সকিউজটা বেশি দেখাবে। যেমন কি আমি বলি, আসলে ফার্স্ট ইয়ারে থাকতে আমার দুইটা ফ্রেন্ড ছিল, একটার নাম হচ্ছে মোহাইমিন, একটা হচ্ছে মাইফি। দুইজনেই হচ্ছে যে গিয়ে ভালো প্রবলেম সলভার ছিল শুরু থেকে। ওরা আগে থেকে ভালোভাবে ওরা ওরা ভালো প্রবলেম সলভার, কেন, ওরা ভালো এফোর্ট দিত, দুইজনে এফোর্ট দিত প্রচুর। কিন্তু সমস্যা হয়েছে, মাহামিনের বড় ভাই হচ্ছে ইয়ামিন ভাই, উনি হচ্ছে চুয়েটে ছিল, এবং চুয়েটে কেন্দ্রীয় মাস্টার ছিল উনি। আর মাইফির বড় ভাই হচ্ছে আমাদের মাহিম ভাই, আমাদের সিনিয়র ভাই ছিল, এবং উনি ইন্ডাস্ট্রিতে ছিল। সবাই মানে বলতো যে এই মাইফি আর মাহামিন পারতেছে, কারণ হচ্ছে তাদের বড় ভাই আছে, আমাদের বড় ভাই নাই, ওই জন্য আমি পারতেছি না। দিদিকে হ্যাঁ বলতেছে। অথচ আমি দেখতেছি মাইফি আর মহামিন ডেডিকেটেডলি কত পরিশ্রম করতেছে, তারা জাস্ট গাইডলাইনটা পাচ্ছে, ওই গাইডলাইনটা তো আমরাও পাচ্ছি। মাইফি আর মহামিনকে জিজ্ঞেস করলে ভাইয়েরা আমাদেরকে হেল্প করতেছে। মাইফির বড় ভাই মানে মাহিম ভাই তো আমাদেরই সিনিয়র ভাই, সিও সিনিয়র ভাই। তো মাইফি যে হেল্পটা পাবে সেটা আমিও পাবো। আমি ভাইরা মেসেজ দিলে ভাই আমাকে গাইডলাইন দিচ্ছে না, ইয়ামিন ভাইকে মেসেজ দিলে ইয়ামিন ভাই আমাকে গাইডলাইন দিচ্ছে না। সো ওরা জাস্ট গাইডলাইনটা পাচ্ছে, যে কিন্তু প্র্যাকটিস তো ওরা করতেছে। এই জিনিসটা মানতে নারাজ, বলছে না না ওদের বড় ভাই আছে ওই জন্য পারতেছে, আমার বড় ভাই না, আমি পারবো না, এরকম হয়। সো ওই যে এক্সকিউজ দেখাবে, ভাই ট্রাই করো, এক্সকিউজ দেখায় লাভ নাই। এক্সকিউজ দেখাইতে দেখাইতে 4 বছরের বিএসসি শেষ হয়ে যাবে, তারপরে জব পাবা না, তখন ফ্যামিলি সাপোর্ট কিভাবে দিবা? তুমি যতদিন পর্যন্ত স্টুডেন্ট আছো ততদিন পর্যন্ত মানে কেউ তোমাকে দেখবে না যে তুমি কি স্যাট ইউজ করতেছো, তুমি কিসে আসা যাওয়া করতেছো, তুমি ফ্যামিলিতে কি কন্ট্রিবিউট করতেছো, স্টুডেন্ট অবস্থায় কেউ দেখবে না। গ্রাজুয়েশন করো, তারপরে বুঝবা। তারপরে যখন কোনো ফাংশনে যাবা, জিজ্ঞেস করবে কি করতেছো, তখন কি বলবা? মাস্টার্স করতেছি, এভাবে বলবা জবাবটা। তখন কিন্তু চেক করবে তুমি কি তোমার ডিসপ্লে ফাটা নাকি ভালো মোবাইল ইউজ করতেছো, সেটা চেক করবে, তখন জাজ করবে, তোমার রিলেটিভরাই জাজ করবে তোমাকে। সো তখন একটা ভালো ইন্ডাস্ট্রিতে তোমার ঢুকতে হবে, কারণ তোমার তোমার ফ্যামিলি তোমার আব্বুকে জিজ্ঞেস করবে
তোমার আম্মুকে জিজ্ঞেস করবে আপনার ছেলে কি করে এখন, গ্রাজুয়েশন তো কমপ্লিট করছে, অমুক ভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স কমপ্লিট করছে, এখন কি করে? ওনারা কিভাবে জবাব দিবে যদি তুমি যদি গ্রাজুয়েশনের ইমিডিয়েট পরে কোনো একটা ভালো কোম্পানিতে ঢুকতে না পারো? সো কম্পেয়ার করে আরেকজনকে জাজ করে 4টা বছর খাই ফেলিও না। আরেকজনের লাইফও বরবাদ করবা, নিজেরটাও বরবাদ করবা। এর চাইতে সবাই ফোকাস করো, সবাই একে অপরকে হেল্প করো, একে অপরকে শিখাও, একে অপরকে মোটিভেট করো। যে কোনো প্রোডাক্টিভ কাজ একসাথে করো, কন্টেস্ট করো, কোর্স করো, যা করো, কিন্তু একসাথে করো। এভাবে কাউকে ডিমোটিভেট করিও না। কানেকশন বাড়াও। একটা ছেলে কানেকশন বাড়াচ্ছে, তুমি তার সাথে ঘোরা শুরু করো, তার সাথে সাথে সে কীভাবে কানেকশন বাড়াচ্ছে তুমিও বাড়াও। তার যে কানেকশনগুলো আছে তুমিও নিয়ে ফেলো তার সাথে ঘুরে ঘুরে। তাকে নেগেটিভলি নেওয়ার কি আছে যে এইগুলো করতেছে ওগুলো করতেছে? একটা ছেলে কোর্স করতে ঢুকছে, তুমি আসো ওর সাথে কোর্স করতে, বুঝলে তুই যেখানে কোর্স করতেছিস আমাকেও করা, দুজন একসাথে মিলে। আমার এখানে একাডেমিতে প্রচুর স্টুডেন্ট আবার এরকমও ভর্তি হয়, তারা গ্রুপ ভেদে আসে। ইভেন ধরেন একটা ব্যাচে ভর্তি হয়েছে, ব্যাচ যেমন কি ব্যাচ 4-এ সে ভর্তি হয়েছে, পরে শুনতেছে তার একটা ফ্রেন্ড ব্যাচ 3-তে আছে, সে আসে বলতে ভাই আমার ব্যাচটা সুইচ করে দেয়, আমি ব্যাচ 3-তে ক্লাস করবো ওর সাথে। সো এগুলো পজিটিভ দিক। একজন কোর্স করতেছে আরেকজন তুমি আসি টিটকারি মারতো, সেগুলো খুবই বাজে জিনিস, সেগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের। ওকে ভাই, সুন্দর একটা পয়েন্ট আনছেন, অনেকগুলো কথা বলে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ আমরা। তারপরে ভাই এখন আরেকটা ব্যাপার যে কনআইএসএলে আপনাদের মানে ওয়ার্ক কালচারটা কেমন, কিভাবে ফ্রেশারদেরকে ওরা অ্যাকসেপ্ট করে, কিভাবে ট্রেন করায় এবং কিভাবে হেল্প করে এই জিনিসগুলো। ওই যে আমাদের এটার কারণটা বলি যে ম্যাক্সিমাম বিগিনারের একটা ভুল ধারণা আছে যে তারা মনে করে যে ইন্ডাস্ট্রিতে জাস্ট তাদেরকে একটা মানে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা তাদের মতো কাজ করবে, ভুল করলে চিল্লাচিল্লি করবে, জব চলে যাবে, এ হবে সে হবে। তো এইগুলা নিয়ে একটা মানে খুবই ভয় কাজ করে তাদের মধ্যে যে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে কি হবে আমার সাথে। সো এগুলো যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, তো কনআইএসএর কালচার হলো যে খুবই ফ্রেন্ডলি কালচার। একবারে শুরু থেকে যে শুরু থেকে ঢুকার পরে এটা আসলে মোটামুটি বোঝা যায় যে এখানে যারা ভাইয়েরা আছে তারা খুবই ফ্রেন্ডলি। কোনো দরকারে কোনো কিছু লাগলে তাদেরকে একবারে সরাসরি আস্ক করা যায়। তো আসলে যখন কোনো একটা ফ্রেশার ঢুকে তখন আসলে ওই টিমের ডেডিকেটেড একটা টাইমই বেঁধে রাখা হয় যে আচ্ছা এই একজন যে নতুন নিউ জয়েন করছে তাকে একটা ট্রেন আপ হবে। তো সেই ট্রেন আপের জন্য এই ন্যূনতম 2-3 মাস তো অন্তত বেঁধে রাখা হয়। তো এটা এমন না যে সে ঢুকছে এবং ঢুকার পরপরই তাকে কন্ট্রিবিউট করতে হবে বা তার মাথায় একটা অনেক বড় চাপ একটা ক্রিয়েট করতে হবে যে তাকে তো এই কাজগুলা করতে হবে। তো এই সবের টেনশন নেওয়ার আসলে কোনো কারণ নেই। ট্রেন আপের জন্য আলাদা টাইম বরাদ্দই দেওয়া আছে। আর ওই সময়ে তারা আসলে এক্সপেক্টই করে যে নতুন ঢুকছে, সে কিছুই জানে না, তাকে শেখানোর জন্য একটু টাইম প্রয়োজন এবং তাকে শেখানোর জন্য মেন্টর প্রয়োজন। টিম থেকে কিন্তু মেন্টরও অ্যাসাইন করা হয়। যেমন আপনি যদি কোথাও আটকে যান, অবশ্যই নতুন কেউ যদি শিখতে যায় সে তার মাথায় অনেক কোশ্চেন থাকবে, অনেক কিছু পারবে না। তো সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য টিমমেটরা থাকে, তারা খুব সুন্দর মতো তাকে ট্রেন আপ করে, জিনিসপত্রগুলো শিখতে অনেক সাহায্য করে। তারপরে আস্তে আস্তে সে জিনিসপত্রগুলো যখন শিখে তখন সে আস্তে আস্তে হয়তো প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারে। এরকম বুঝতে একটা পারছি। কালচার, মানে দ্যাট খুবই মিনস ফ্রেন্ডলি কালচার। 2 থেকে 3 মাস জাস্ট ওই স্টুডেন্টটাকে সরি ওই ফ্রেশারটাকে ট্রেন করাই, আর এটাকে একেবারে ট্রেন জিরো থেকে ট্রেন করাই, এইচটিএমএল সিএসএস এরকম জিরো থেকে। একবারে ধরেই নেয় জিরো। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটাই যে তুমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকতেছো তারা ধরে নিচ্ছে তুমি কিচ্ছু পারো না এবং তারা জিরো থেকে তোমাকে শেখাবে। শুধু তোমার একটা স্কিল আছে প্রবলেম সলভিং, যার প্রবলেম সলভিং স্কিল আছে সে কিন্তু সব কিছু দ্রুত শিখতে পারে। সো এই জন্য হচ্ছে তোমাকে নেওয়া হয়েছে এবং তোমাকে 2-3 মাস টাইম দেওয়া হচ্ছে স্ট্যাকটা শেখার জন্য এবং একজন মেন্টর ডেডিকেটেড থাকতেছে তোমাকে হেল্প করার জন্য কোথাও আটকে গেলে। এবং এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম যে তারা খুবই ফ্রেন্ডলি। তারা এই যে বললাম না যে তুমি যদি হেল্প করার মেন্টালিটি থাকে তোমাকে তারা প্রেফার করবে, কারণ তারা চায় তাদের এমপ্লয়িগুলো হেল্প করুক এক অপরকে। কারণ একটা প্রজেক্ট উঠে একটা টিম কাজ করে এভাবেই, একটা টিম একটা বডির মতো কাজ করে যে তারা একজন স্টাক হয়ে গেছে আরেকজন এসে হেল্প করে জিনিসটা সলভ করে দিল। আর একজন লিড সবসময় হচ্ছে তুমি যখন একটা লিডের আন্ডারে যাবা ওই লিডটা সবসময় তোমাকে হচ্ছে যে গিয়ে গ্রো করতে হেল্প করবে, তোমাকে নার্সিং করবে। কাইন্ড অফ একটা চারা গাছকে পানি দিতে দিতে যেভাবে একজন মানুষ এটাকে বড় একটা গাছে পরিণত করে, লিড ওরকম তোমাকে গ্রো করতে হেল্প করবে। যে লিড তোমার উপর চিল্লাচিল্লি করবে না, তোমার উপর প্রেশারাইজ করবে না, তার কাজ তোমার দিয়ে করাবে না। ঠিক আছে, এগুলো নাটক সিনেমাতে দেখছো হয়তো, বাট ইন্ডাস্ট্রি কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। ঠিক বলছি ভাই?
এক্স্যাক্টলি ভাই, এটাই আসলে অনেকের মনে এই ভয়টা থাকে, আসলে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু কারণ নেই। এটাই। আর আরেকটা মজার ঘটনা বলি, যে আমাদের সাথে একজন জয়েন করছিল, সে মোটামুটি জাভা, আমরা যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, জাভা তারপরে ফ্রেমওয়ার্ক স্প্রিং বুক, সে জানতো। তারপরেও তাকে জোর করে বলতেছে যে না, প্রথম 3 মাস তুমি হচ্ছে যেগুলোই শিখবা। সে তো পুরো বিরক্ত হয়ে গেছে, আরে আমি তো এগুলো জানি, আমাকে আবার এগুলো নিয়ে পড়াইতে মানে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে, মানে কি মুশকিল। আরে তো ভাই। এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো ইয়া নাই আর কি, মানে কোনো টেনশনের কোনো বিষয় নাই। তারা ধরেই নেয় যে একটা ক্যান্ডিডেট ঢুকছে, সে হয়তো কিছুই জানে না, তাকে ট্রেন আপ করার জন্য যা যা করা লাগে প্রথমে সেটা করে। তারপরে হইতেছে যে প্রজেক্ট অ্যাসাইন করা লাগলে প্রজেক্ট অ্যাসাইন করে, বা অন্য কোনো কাজ তাকে করতে দেয়। তো ফ্রেশারদের আসলে টেনশনের কিছু নাই আর কি, ইন্ডাস্ট্রিতে ঢুকার পরে ওয়ার্ক কালচার কেমন হবে। সেম বেশিরভাগ জিনিস জায়গায় ভাই। খুব ফ্রেন্ডলি কালচার। হ্যাঁ, সেম জিনিস ভাই আমারও হয়েছিল। আমি হচ্ছে যে মার্ন স্টেক শিখছিলাম নিজে নিজে, রিয়েক্ট হম হম। সবকিছু মোটামুটি সুন্দর সুন্দর প্রজেক্ট করছি। তার তো এখন হচ্ছে যে গিয়ে ভাইকে বলছিলাম, লিডকে বলছিলাম যে ভাই আমি এগুলো এগুলো করছি। তো ভাই বলছে তোমার জন্য তো কোর্সটা একদম পিস অফ কেক হয়ে যাবে, বাট স্টিল আমাকে এসটিএমএল হম। থেকে শিখাইছে। তো এসটিএমএল আমি কি শিখবো? তো মানে ওই 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 দিনগুলো মানে একটু বেশি চিল করছিলাম আর কি, যে আমার তো সব শিখা আছে, দিন শেষে ছোট্ট একটা টাস্ক দিছে, ওইটা করে বলছে ভাই শেষ, এরকম আর কি। সো ব্যাপারটা হচ্ছে জিরো হম থেকে হম। তোমাকে শেখাবে, এখানে ভয় পাওয়ার কিচ্ছুই নেই। ওকে। এক্স্যাক্টলি। সো আমরা জানলাম যে কিভাবে তারা ট্রেন করায়, আর প্রজেক্টের সময়ও তো হেল্প করে আই গেস। ইয়েস, প্রজেক্টের সময় অবশ্যই হেল্প করে। কোনো জায়গায় যদি কেউ আটকে যায়, তাহলে এই দেখা হয় যে আসলে কোন বিষয়ে প্রবলেম হয়েছে, তারপরে সবাই এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করে, ফিগার আউট করার চেষ্টা করে। জিনিসটা এরকম না যে আমি একটা কাজ করতে গিয়ে আমি একটা প্রবলেমে পড়ছি, আর আমাকেই ওটাকে সলভ করতে হবে, অন্য কেউ আমাকে হেল্প করার জন্য আসবে না, এরকম অবশ্যই হয় না। কারণ আপনি জানেন যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা টিমের কাজ হয়। কোনো একটা প্রবলেমে যদি কেউ পড়ে, সেটাও পুরো টিম সলভ করে। আর কোনো একটা কিছু নিয়ে যদি কাজ করে, সেটাও পুরো টিমই কাজ করে। এখানে ইন্ডিভিজুয়াল ক্রেডিট বা এই টাইপের কিছু হয় না আর কি। এক্স্যাক্টলি। তো আর আর কেউ যদি স্টাক হয়ে যায় একজনের টিমটাতে, পুরা পুরা টিমের উপর এফেক্ট পড়বে। কারণ তুমি ইয়েস। যে কাজটা করবে এটা আরেকজনের সাথে কানেক্টেড। সো তুমি যদি স্টাক থাকো, পুরা টিমের উপর প্রভাব পড়বে। ওই জন্য টিম আগে চাইবে যেটা সলভ করে ফেলি, তারপর হচ্ছে আগাবে। সেখানে তোমার ইন্ডিভিজুয়াল কিছু কিছু নাই। তো আচ্ছা, ভাইদের তো অনসাইট না, মানে অফিসে কাজ করেন? হ্যাঁ। ও, এটার জি, আরেকটা অনসাইট। আরেকটা জোস একটা সুবিধা যে মানে ইনস্ট্যান্ট, মানে পাশেই থাকে কলিগরা, ইনস্ট্যান্ট হেল্প পাওয়া যায়। তো আমাদের ক্ষেত্রে তো হ্যাঁ। আমরা রিমোট করি, ওই যে হার্ডেলে কলেজে আর কি। তবে অনসাইটে আচ্ছা আচ্ছা। প্রোডাক্টিভিটি একটু বেড়ে যায়। আমাদের অনসাইট হয় 3 মাসে 1 সপ্তাহের জন্য অনসাইট হয়। ওইটা আমি খেয়াল করছি যে অনসাইটে একটু প্রোডাক্টিভিটি বেড়ে যায় অনেক। মানে টিমের সাথে আড্ডা দিয়ে দিয়ে কাজ করা হয়, তো তো ওই ক্ষেত্রে একটু এনজয় হুম। করা যায়। রিমোটে তো ধরেন যখন দরকার হচ্ছে তখন কল দিচ্ছি, অনসাইটে তো আমার টিমেট আমার পাশেই আছে, এর সাথে আড্ডা দিয়ে কাজ করতেছি। এটা একটা মজা অনসাইটের। আবার রিমোটের মজা হচ্ছে বাসায় ওকে। ফ্যামিলির সাথে থাকা, এটা একটা রিমোটের বেনিফিট এই আর কি। সো বুঝছি ভাই। তো আর ভাই একটা আপনারা, সময় ভাই হ্যাঁ জি টিমমেটদের সাথে জি। বা কলিগদের সাথে অনেক মানে মানে ফ্রি হয়ে যাওয়া যায় আর কি। আমাদের এখানে হ্যাঁ, যেটা দেখি যে লাঞ্চ করার পরে সবাই একসাথে চা খেতে যায়। তারপরে 5টার পরে দেখা যায় যে সবাই টেবিল টেনিস খেলে একসাথে। তারপরে দেখা যায় যে এখানে যেহেতু সবাই মনে করেন যে একটা সেম এজের ব্যান্ডউইথের মধ্যেই, তো দেখা যায় যে একটা সময় ভাইরা আমাদের তুই তুই করে বলা শুরু করে। মানে পুরো ভার্সিটিতে আমরা যেরকম একটা কালচার এক্সপিরিয়েন্স করি, অনেকটা সিমিলার কালচার এখানে। এক্স্যাক্টলি, একটু সুন্দর কথা বলছেন আপনি, যে আসলে টিমমেটদের সাথে, লিডদের সাথে এক পর্যায়ে ওই যে ভার্সিটি সিনিয়র ভাই জুনিয়র ভাইয়ের সাথে যে সম্পর্ক, ওইরকম হয়ে যায়। ওইটা তোমার থেকে হয়েছে। এক পর্যায়ে মনে হবে যে তুমি ভার্সিটির প্রজেক্ট করতেছো একসাথে বসে সিনিয়রদের সাথে। এটা একটা খুব সুন্দর পয়েন্ট বলছেন। ইভেন এই যে আপনি বলছেন আপনার সিনিয়ররা তুই করে বলে, আমি আমার কয়েকটা জুনিয়র আছে যাদেরকে তুই করে বলি, একদম ক্লোজ সম্পর্ক হয়ে গেছে। আর আর ক্লোজ সম্পর্ক হয়ে আর গেছে। এরাও দুষ্টামি কম করে না। যেমন কি একটা কলিগ আছে আমার, ওই জাহিদুল, একেও যে এর সাথে তুই করে বলি, আর এ আমাকে ডাকে মুরব্বি। আসবো, মুরব্বি ডাকবে, তারপর আরেকটা কি ডাকে, ইয়া হুজুর, আরো কয়েকটা কথা বলে, মানে অনেক দুষ্টামি করি আমরা। আর সেও খুব মানে মানে খুব ভালো একটা ইঞ্জিনিয়ার, মানে সে খুব ফাস্ট কাজ করতে পারে। তারপরে আর কারেন্টলি আরেকটা টিমমেট আছে ফুয়াদ, এও খুব জোস, মানে অনেক সুন্দর কাজ করে। তো এদের সাথে কাজ করে এনজয় করি আমি, এবং এদের সাথে ফ্রেন্ডলিও হয়ে গেছি, মানে অনেক সুন্দর করে কাজ হয় আমাদের। ইভেন এটা আমাদের রিমোট অবস্থায়, এটা অনসাইটে তো আরও বেশি হবে এটা, কারণ একদম ডেইলি দেখা জি। হচ্ছে আপনাদের। সো লিডরাও এরকম হয়ে যায়, একদম ফ্রি হয়ে যায় তারাও। সো এটা আসলে তুমি
ইন্ডাস্ট্রিতে ঢুকলে তখন বুঝতে পারবে ইন্ডাস্ট্রির মজা কি। তোমার সিনিয়রদের সাথে জুনিয়রদের সাথে একটা ভালো বন্ডিং হবে, একা মনে হবে না তোমার থেকে। তুমি মনে করবে যে ইউনিভার্সিটিতে আসো, তাদের সাথে টেবিল টেনিস খেলা, বিভিন্ন গেমস খেলা, এগুলো করতে পারতেছো, মোবাইলে গেমস করতে পারতেছো তাদের সাথে, তো অনেক কিছুই হবে তোমাদের। সো জাস্ট এগুলো কখন হবে? একটা ভালো ইন্ডাস্ট্রিতে ঢুকলে। আর কখন ঢুকতে পারবা? যখন ফার্স্ট ইয়ার থেকে বা ফোর্থ ইয়ারে এসে হইলেও তুমি একটা ভালো এফোর্ট দিচ্ছ। ফোর্থ ইয়ারে যদি প্রিপারেশন নিতে আসো, স্টিল 5 to 6 আওয়ার যদি তুমি না দাও, কিচ্ছুই হবে না। সো আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা জাস্ট একটা বছর কেন 5 থেকে 6 ঘন্টা তুমি স্পেন্ড করতে পারবে না? এটা আমি বুঝি না। আমরা 4 বছর ডেডিকেটেডলি টাইম দিছি, ভাই দিছে, এটা আমাদের থেকে সিপি মজা লাগছিল, দ্যাটস ওয়াই দিছি। আমরা ডিফারেন্ট কেস। তুমি ফাইনাল ইয়ারে এসে কেন দিতে পারবে না, এটা আমাকে একটু বলো। ইন্টারে পড়ালেখা করো নাই এইচএসসিতে ভালো করার জন্য, ওইটা করতে পারলে এখন কেন করতে পারতেছে না? এটা তো পড়ালেখাও না, এটা তো এনজয় করতেছো। প্রবলেম সলভিং এনজয় করা যায়, পড়ালেখাতে তো মুখস্থ করতে হয় ভাই আমাদের, তাই না? সো এই লাস্ট ইয়ারটাতে কেন তুমি প্রবলেম সলভিংয়ে টাইম দিতে পারতেছো না? এটা তোমার অলসতা ছাড়া কিচ্ছু না। আর অলসতার এগুলো ভর্তুকি দিতে হবে। উল্টাপাল্টা ইন্ডাস্ট্রিতে ঢুকা লাগবে, সেখানে গিয়ে টক্সিক কালচার পাবা, তখন কি করবা? যদি যে ইন্ডাস্ট্রি তোমার প্রবলেম সলভিং না দেখে তোমার প্রজেক্ট স্কিল দেখতেছে, সে তোমাকে ট্রেন করানোর টাকা নেই তার কাছে, সোজা কথা। এক্স্যাক্টলি ভাই। কনাএসএল 3 মাস ট্রেনিং করাচ্ছে, 3 মাস ট্রেনিং করাচ্ছে, তো স্যালারি দিচ্ছে না রে। একটা ফ্রেশার তার কনাএসএল এ ঢুকে শিখতেছে এবং তাকে 3 মাস যে টাকা দিছে, যে মেন্টর অ্যাসাইন করছে তারও একটা টাইম স্পেন্ড হয়েছে ওই জুনিয়রের পেছনে, তারও স্যালারি গেছে, তাকেও স্যালারি দেওয়া হয়েছে। এটা কনাএসএল এর ইনভেস্টমেন্ট ছিল, কারণ সে জানে যে পরে এটা বেনিফিট পাবে। একটা কোম্পানি যার কাছে টাকা নাই, সে ফ্রেশার কোনোদিন নিতে চাইবে না, সে কোনোদিন প্রবলেম সলভার মানে যে প্রজেক্ট করে নাই তাকে নিতে চাইবে না। যে মোটামুটি জানে তার সাথে সাথে ঢুকছো, এক গাদা কাজ ধরাই দিবে, না পারলে এবার চিল্লাচিল্লি শুরু, মানে বিভিন্ন ধরনের টক্সিক ফেস করবা। তোমার স্যালারি সবচেয়ে বেশি বিশ্রী ব্যাপার হচ্ছে, অনেক কোম্পানি স্যালারি দিতে পারে না ঠিকভাবে, 1-2 মাসের স্যালারি আটকে যায়। এটা ভাই এর চাইতে বিশ্রী ব্যাপার কিচ্ছু নাই। কোনো একটা কোম্পানি স্যালারি দিতে পারছে না, এর চাইতে খারাপ কিছু হয় না। সো এরকম আর এটা তো ধরো ইন্ডাস্ট্রিতে খারাপ বলছি, ইন্ডাস্ট্রিটাকে খারাপ বলছি, তুমি যদি ওই ইন্ডাস্ট্রিতে থাকো, তুমি তোমার থেকে কিরকম যে লাগবে আমি বলে বুঝাতে পারবো না। এটা যে কত খারাপ একটা ফিলিং যে আমি 2টা মাস কাজ করছি, আমার স্যালারিটা এখনো দেয় না, আমার ফ্যামিলিতে কি সাপোর্ট দিব আমি? সো এই টাইপের ইন্ডাস্ট্রিতে ঢুকলে তখন বুঝতে পারবা যে কোথায় ভুল করছো, কেন ফাইনাল ইয়ারটাতে এফোর্ট দাও নাই। এই ভুলটার রিয়েলাইজ করবা। আরেকটা রিয়েলাইজ করবা, কোনোভাবে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ঢুকছো, ওখানে প্রজেক্টে কাজ করার সময় তুমি রিয়েলাইজ করবা তোমার প্রবলেম সলভিং স্কিল কতটুকু ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি ভাই, কোথায় ল্যাকিংস থেকে গেছে তোমার। তখন গিয়ে বুঝবা যে আচ্ছা না, ভুল হয়েছে, এখন প্রবলেম সলভিং স্কিলটা গেইন করা উচিত। তখন কিভাবে পসিবল? 8টা ঘন্টা তুমি একটা ইন্ডাস্ট্রিতে দিবা, তুমি পুরো এক্সস্টেড হয়ে যাবে। ওখানে তো তুমি এমনি বসে থাকতেছো না, কাজ করতেছো, প্রোগ্রামিং করতেছো। সো আমাদেরকে যদি জিজ্ঞেস করি, যেমন কি আমি যদি ভাইকে জিজ্ঞেস করি আপনার কি ভাই 8 ঘন্টার বাইরে এরপরে হচ্ছে যে এক্সট্রা এফোর্ট দিয়ে কোনো কিছু করার এনার্জি থাকে? আসলে এনার্জি থাকে ওভাবে থাকে না, থাকে না। আমার তো থাকে না। হ্যাঁ, আমার তো থাকে না। যেটা অলরেডি পারেন সেই জিনিসটা করা যায় মোটামুটি, বাট নতুন কিছু শেখা, যেমন কি একটা অ্যালগোরিদম শেখার মতো কাজ করা, এতটুকু শক্তি থাকবে না আমাদের। থাকবে কি, যেমন কি ধরেন আমি 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 এখন গুগলের প্রিপারেশন নিতে যাচ্ছি, এটা আমি প্রিপারেশন ইজিলি নিতে পারবো, কারণ আমার অলরেডি অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার শেখা শেষ, বেসিক প্রবলেম সলভ মানে ওই রিলেটেড প্রবলেম সলভিং আমার কাছে আছে, যেটা আমি জাস্ট রিভিশন দিব, যে আমি করতে পারবো। কিন্তু তুমি যদি প্রবলেম সলভিংয়ের কিচ্ছু না জানো, 0 থেকে প্রবলেম সলভিং শেখা শুরু করো, জব লাইফে এটা প্রচুর টাফ। স্টিল অনেকেই করতেছে। আমার কোর্স জব ইন্ডাস্ট্রিতে আছে, বড় বড় ইন্ডাস্ট্রিতে আছে, এরকম এমপ্লয়িরা, ইঞ্জিনিয়াররা আমার কোর্স করতেছে, তারা এখনও এফোর্ট দিচ্ছে। এই অবস্থায় দিচ্ছে কারণ তারা জানে যে এই প্রবলেম সলভিংটা তাদের কত গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের কষ্ট হচ্ছে অনেক। এই কষ্টটা কেন নিবা? তুমি 4th ইয়ারে ফ্রি আসো না, 4th ইয়ারে তুমি ফুল ফ্রি, 4th ইয়ারে তুমি এই কষ্টটা নিয়ে ফেলো, প্রবলেম সলভিংয়ের বেসিকটা ক্লিয়ার করে দাও, বেসিক টপিকগুলো ক্লিয়ার করে দাও, বেসিক প্রবলেম সলভিং ক্লিয়ার করে দাও, শেষ। তারপর আস্তে আস্তে বড় কোম্পানিতে যাওয়ার জন্য পরে ইন্ডাস্ট্রিতে ঢুকে পরে প্রিপারেশন নিতে পারতেছো। সো এখনও বলতেছে যে যারা জবে থেকে করতেছে তারা এত কষ্ট কেন করতেছে, কারণ তারা এখন বুঝে গেছে যে প্রবলেম সলভিং না করে ভুল করছে। তোমার তো টাইম আছে, তুমি এখন এফোর্টটা দাও। এই জিনিসটা ভাই পোলাবেন না, আমি বুঝাতে পারি না যে প্রবলেম সলভিংটা করো। তারা খালি ঘুরে ফিরে প্রজেক্ট করতে চায়, কারণ কি প্রজেক্ট করাটা ইজি,
প্রজেক্ট করাটা প্রবলেম সলভিং এর তুলনায় তুলনামূলক ইজি, কারণ তারা ইন্ডাস্ট্রি বেস প্রজেক্ট করতেছে না, তারা করতেছে একা একা প্রজেক্ট। প্রজেক্ট করা কঠিন কখন হয়? যখন ইন্ডাস্ট্রিতে করে, আরেকজনের কোডের সাথে যখন মার্চ করতে হয়, একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোড লিখতে হয়, ডিজাইন প্যাটার্নগুলো অ্যাপ্লাই করতে হয়, তখন গিয়ে প্রজেক্টটা কঠিন হয়ে যায়, তাই না? কিন্তু সে যখন একা একা প্রজেক্ট করতেছে তার থেকে ইজি লাগতেছে জিনিসগুলো, তখন সে ওইটাই করতে চায়, প্রবলেম সলভিংটার দিকে ফোকাস করতে চায় না, আর ধরাটা খায় ইন্ডাস্ট্রিতে গিয়ে। এই আর কি ভাই। জি ভাই, এক্স্যাক্টলি। তো আর ভাই, ফোর্থ ইয়ারে হ্যাঁ হ্যাঁ, এটা করা অনেক ইজি, তারপরে অনেকে আপনি যেটা বললেন আর কি এক্সকিউজ দেয় যে ফোর্থ ইয়ারে তো আমার থিসিস করতে হবে, আমার আরো কোর্সও করতে হবে, মানে এত এক্সকিউজ আসলে কেউ যদি দেয়ও, কিন্তু এই ঠিকই একই কাজটা কিন্তু তারপরে করতেই হয়। তো এটাই সবচেয়ে ভালো ভাই, না যে এখনই করে ফেলা। এটাই থিসিসের এক্সকিউজ দিচ্ছে, কোর্সের এক্সকিউজ দিচ্ছে। থিসিস কোর্স করার চাইতে কোর্সে যতটুকু টাইম দেবা জব লাইফে, জবে কত এর চাইতে মানে কয়েক গুণ বেশি টাইম দিতে হয়। থিসিসও কি করে ভাই এক্স্যাক্টলি। আমি জানি তো, ওই কতগুলো রিসার্চ পেপার পড়বে, হ্যাঁ ওখান থেকে আইডিয়াটা কপি করবে, তারপরে কোড রান করে দিয়ে চলে যাবে। এক একটা কোড রান হইতে অনেক টাইম লাগে। সো ওই হ্যাঁ। টাইমটা করোটা কি? মানে থিসিস আমিও করছি। আমারটা হচ্ছে যে গিয়ে মানে যে এক্সটার্নাল আসছিল উনি, আমাকে যে মেন্টর ছিল যে স্যারটা উনি, তারপরে হচ্ছে যে মোটামুটি যারা ইন্টারভিউ নিছে ওই ভাইবাটা নিছিল সবাই আমাকে বলছিল যে এই এই কাজটার কি হবে, পেপার হবে ইজিলি, তুমি পাবলিশ করো। আমার ওইটাতে ইন্টারেস্ট ছিল না, করি নাই। তো এরকম একটা কোয়ালিটিফুল যে কাজ করছি, আমি জানি আমার থেকে কতটুকু এফোর্ট দিতেছে। এই এটা করেও ইজিলি প্রবলেম সলভিং করা যায় ভাই, পোলাবেন করে না যায়। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি ভাই। ওই এফোর্টটার সাথে যদি তুলনা করি, ইনোসিসে আমি যে এফোর্টটা দিচ্ছি এটার সাথে কিছুই না। আর ইনোসিসে যে স্ট্রাকচারড ওয়েতে কাজ করতেছি সেটার সাথে আমার থিসিসকে কম্পেয়ার করলে আমার থিসিস কিছুই না, কিন্তু স্টিল ওটা ভালো কোয়ালিটির থিসিস ছিল। সো তুমি কেন টাইম দিতে পারবে না? তুমি ইনোসিসে ঢুকার পরে টাইম দিতে খবরে যাবে প্রবলেম সলভিং। ইনোসিসে তো প্রবলেম সলভিং ছাড়া ঢুকতে পারবে না, কনা আসলেও ঢুকতে পারবে না। কিন্তু যদি আমি কোনো একটা ইন্ডাস্ট্রির কথাও বলি, সেই ইন্ডাস্ট্রিতে ঢুকে কীভাবে টাইম দিবা তুমি? প্রচুর টাইম চলে যাবে ওখানে, জিরো থেকে শুরু করার মতো এনার্জি থাকবে না। স্টিল অনেকে করতেছে কারণ জানে যে ইম্পর্টেন্সটা কী। সো যারা এখন ইন্ডাস্ট্রিতে আসেন তাদেরকে আমি ডিমোটিভেট করতেছি না, এখনও টাইম আছে, আপনারা প্রবলেম সলভিং শুরু করেন। বাট যারা ফোর্থ ইয়ারে আসো, তোমরা চোখ বন্ধ করে শুরু করো, নাহলে অনেক বড় ধরা একটা খাবা। এই আর কি। এটা প্রত্যেকটা ইন্টারভিউতে, প্রত্যেকটা পডকাস্টে আমি চিল্লাই, পোলাপাইন শোনো না তাও। আচ্ছা ভাই, তাহলে আমরা আস্তে আস্তে লাস্টের দিকে চলে আসছি। এখন আপনি যদি একটু নতুন ইঞ্জিনিয়ার যারা যারা মানে সামনে ধরেন ধরেন ফোর্থ ইয়ার আছে যারা, বা যারা মোটামুটি ফার্স্ট ইয়ার আছে, সবাইকে একটু মানে উপদেশ দেন, কিছু পরামর্শ দেন। আচ্ছা, আমি প্রথমে বলবো যে আসলে তারা যাতে মেন্টালি মেন্টালি এইটাকে নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করে, যে যখন আমার ফোর্থ ইয়ারের লাস্টে আমাকে তো একটা ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে, আমার একটা কোম্পানিতে ঢুকতে হবে, আমার একটা জব পাইতে হবে, এটা আসলে মেন্টালি একবারে মনের ভিতর থেকে আসলে সিরিয়াসলি নিতে হবে। তারপরে সেটার জন্য কি কি কাজ করতে হবে সেটা সে আপনা আপনি ফিগার আউট করতে পারবে একটা সময়, কারণ রিসোর্সের এখন অভাব নেই। আপনি এখানে পডকাস্ট করতেছেন, আরো অনেক টাইপের রিসোর্স ইন্ডাস্ট্রিতে আছে। আমার মতো যারা মানে ইন্ডাস্ট্রিতে আছে, তাদের মানে আমার কাছে কেউ যদি হেল্প চায়, বা আরো আমার থেকে ভালো অনেকে আছে যারা ইন্ডাস্ট্রিতে, তাদের কাছ থেকে হেল্প চাইলে তারা কেউ মানা করে না, মানে সবাই খুব ফ্রেন্ডলি আর কি। কিন্তু যেটা করতে হবে যে ক্যান্ডিডেট তার নিজের মনের ভিতর থেকে একটা সিরিয়াসনেস আনতে হবে, যে আচ্ছা আমি এখন সিরিয়াসলি এটার জন্য প্রিপারেশন নিই। এটা মনের ভিতরে যদি একবার নিয়ে আসতে পারে, এটাই হয়তো সবচেয়ে কঠিন জিনিস। বাকি পথগুলো আসলে খুবই সোজা, কারণ গাইডলাইন অহরহ এখন আছে আর কি। তারপর যেটা করতে পারে যে নিজের লিঙ্কডইন প্রোফাইল যদি গুছানো না থাকে, ফোর্থ ইয়ারের শুরুতেই যাতে লিঙ্কডইন প্রোফাইলটা আসলে আস্তে আস্তে গুছানো শুরু করে, নিজের স্কিল গুলা আস্তে আস্তে দেওয়া শুরু করে, খুব ভালো মতো গুছানো শুরু করে। তারপরে নিজের একই সাথে সাথে পাশাপাশি নিজের রেজুমিটা আস্তে আস্তে গুছানো শুরু করে, নিজের এই 4 বছরে যা যা শিখছে, যেগুলা শিখছে সেগুলা মানে একটা স্ট্রাকচার ওয়েতে ঠিকঠাক মতো লিখে রাখা। তো সিবিএস স্ট্রাকচার মতো কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করছি, এরকম স্ট্রাকচারে নিজের সিভিটা বানানো। সিভিটা বানালেই হবে না, এটা ইন্ডাস্ট্রিতে যেমন অনেকে যারা কাজ করতেছে তাদের কাছ থেকে একটা রিভিউ করায় নেওয়া। সিভি রিভিউ হতে হতেই কিন্তু কয়েক ধাপে রিভিউ হওয়ার পরেই কিন্তু এটা বেটার হয়। প্রথম সিভিটা আসলে কখনোই লাস্ট পর্যন্ত দেখা যায় যে ওইটা ঠিকঠাক মতো থাকে না,
অনেক হিউজ চেঞ্জ হয় আর কি শুরু থেকে শেষ পর্যন্ত। তো এটা একটা অনেক বিশাল একটা টাইম নেয় আর কি। তো সেটা একবারে ফোর্থ ইয়ারের শুরু থেকে করলে ফোর্থ ইয়ারের শেষে একটা স্ট্রাকচার সিভি পাওয়া যায় বা রিজিউমে পাওয়া যায় আর কি। কিন্তু কেউ যদি একবারে বের হওয়ার পরে এটা শুরু করে, তার আরো 6 মাস ওখানে লেগে যাবে, 6 বা 8 মাস। তো 6 বা 8 মাসে তো মানে জবলেস থাকলো, ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারলো না, জব পাওয়া তো অনেক দূরের কথা। তো এটা একটু সবার মাথায় রাখা উচিত। তারপরে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে যারা আছে লিঙ্কডইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারে। মানে এমন না যে কেউ কথা বলবে না তার সাথে, সবাই আসলে হেল্প করতেই চায়। সে যদি একটু ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চায় বা ওর ইন্টারভিউ প্রিপারেশন কেমন হওয়া উচিত এটা জানতে চায়, ওর সিভিটা রিজিউমে সিভি বা রিজিউমেটা একটু রিভিউ করাতে চায়, সবাই রিভিউ করে দিবে, সবাই হেল্প করে দিবে। যদি রেফারেল চায় খুব পোলাইটলি, তাহলে সবাই রেফারেল দিবে যদি দেখে যে ক্যান্ডিডেটটা অনেক সিরিয়াস। তো একটু এটার জন্য আসলে আমার মনে হয় যে মানে অজুহাত দেওয়াটা একটু কমাইতে হবে, নিজের মন থেকে একটু সিরিয়াস হইতে হবে। তারপরে বাদ বাকি যে পথটা আছে পথটা মানে অনেক সোজা আর কি। তো এক্স্যাক্টলি। তারপরে আস্তে আস্তে ইন্টারভিউ অফার আসবে, অফার গুলা ইন্টারভিউ কেমনে প্রিপারেশন নিতে হবে এটা আস্তে আস্তে আহ বিভিন্ন কোম্পানি কেমনে কেমনে ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ স্ট্রাকচারটা কিরকম সেটা কিন্তু আসলে গ্লাস ডোরে গেলেই পাওয়া যায় যে ইন্টারভিউ স্ট্রাকচার প্রত্যেকটা জায়গায় কিরকম। তারপরে অনেকের স্যালারি নিয়ে কোশ্চেন থাকে, গ্লাস ডোরে কিন্তু স্যালারিও ঠিকঠাক মতো দেখা যায়, মানে কোন জায়গায় কিরকম, অথবা কারো থেকে জিজ্ঞেস করলে কিন্তু ওই রেঞ্জটা জানা যায়, যদিও স্পেসিফিক ভাবে না জানলেও রেঞ্জটা কিন্তু জানা যায়। তো এভাবে কিন্তু অনেকভাবে আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কথাবার্তা অনেক কিছু জানতে পারি ওইখানে না গিয়েও। তারপরে ইন্ডাস্ট্রিতে মানে কালচারটা কিরকম, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি। আমরা তো কোনা অ্যাসেলেরটা জানলাম, অন্যান্য জায়গার কালচার কিরকম ওইটাও কিন্তু এখন মানে খুব ইজিলি জানা যায়। একজন ভাইয়ের সাথে কথা বললেই সে মানে পুরাটা সম্পর্কে একটা বার্ডস আই ভিউ দিয়ে দিবে। তো এভাবে করে যদি আগানো যায় তাহলে আমার মনে হয় না ফোর্থ ইয়ার শেষে মানে চাকরির জন্য মানে কেউ হাহুতাশ করবে অথবা মানে চাকরির জন্য স্ট্রাগল করবে, আমার এটা আসলে মনে হয় না আর কি। আর প্রবলেম সলভিং তো ডেডিকেটেডলি করতে হবেই ইন্টারভিউ আগে। তো আমার মতে পরামর্শ আমি এগুলোই দিব আর কি। আপনি যদি কিছু অ্যাড করতে চান তাহলে এটাই sure. সবার পরামর্শ এটাই যে মেইনলি হচ্ছে ফোর্থ ইয়ার এসে খুব বেশি সিরিয়াস হয়ে যেতে হবে জব ইন্টারভিউ নিয়ে। থিসিস এক্সকিউজ, কোর্সের এক্সকিউজ দিয়ে লাভ নেই। আর যদি ফার্স্ট ইয়ারের হও বা সেকেন্ড ইয়ারের হও তাহলে এখন সিপিটা একটু ভালো করে করো, এটা হচ্ছে টাইম সিপি করার। কন্টেস্ট করতে ইচ্ছা করতেছে না, কন্টেস্টে পারতেছো না, স্কিপ করো কন্টেস্ট, প্রবলেম সলভিংটা করো। প্রবলেম সলভিং তো করতে হবে, কম্পিটিটিভ প্রোগ্রামার হওয়া লাগবে না তোমার থেকে। প্রবলেম সলভিং করো, বেশি করে প্রবলেম সলভ করে সেটা হাইলাইট করিও। যে কোর্সটা করতেছো ভার্সিটির সে কোর্সের যদি প্রজেক্ট থাকে প্রজেক্ট একটু ভালো করে করো, তাহলে ল্যাবে একটা ভালো মার্কস পাবা, প্লাস প্রজেক্টটা সুন্দর করে স্ট্রাকচারড ওয়েতে সিভিতে দেখাইতে পারবা। আর বাকি কথা তো ভাই বলছেন যে সিভিটা ভালো করে বানাইতে হবে, লিঙ্কডইন বানাইতে হবে, কানেকশন ভালো করে করতে হবে, তারপর প্রবলেম সলভিং করে গ্লাস ডোর থেকে প্রিপারেশন নিতে হবে, গ্লাস ডোর থেকে সব কিছু জেনে টেনে লিড করতে থেকে প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে যে কি ইন্টারভিউতে বেশি কনফিডেন্স দেখায়, ক্র্যাক করে ফেলবা, কোথাও না কোথাও জব হয়ে যাবে ইনশাল্লাহ ইজিলি। কিন্তু So, একবারই একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে এফোর্ট দেওয়া। মন থেকে যদি এফোর্ট না দাও, হার্ডওয়ার্ক না করো, ডেইলি 4-5 ঘন্টা 5-6 ঘন্টা প্র্যাকটিস না করো, কোনো লাভ নেই, কেউ কিচ্ছু করতে পারবে না এখানে। তোমার আর কেউ চাকরি দেওয়াইতে পারবে না। তুমি টক্সিক কোনো কোম্পানি, মোটামুটি ছোটো কোনো কোম্পানিতে ঢুকতে হবে, ভালো কোনো কোম্পানিতে ঢুকতে পারবে না, এবং অনেক বাজে জিনিস এক্সপিরিয়েন্স ফেস করতে হবে। এর চেয়ে বেটার হার্ডওয়ার্ক করে ভালো কোম্পানিতে ঢুকো। সো জাস্ট আমি যদি একটা ফাইনাল কথাই বলি, তুমি ইন্ডাস্ট্রিতে ঢুকে তুমি তো ধরো যে যেরকমই হোক ইনশাল্লাহ কোনো না কোনোভাবে কেউ না কেউ মানে কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকতেই পারবা। তুমি ইন্ডাস্ট্রিতে ঢুকে কী চাও? আমার মতো ইয়াসির ভাইয়ের মতো কলিগ চাও, নাকি অন্য কোনো টক্সিক কলিগ চাও? এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ভালো কোম্পানিতে ঢুকলে আমাদের মতো কলিগ পাবা। লাস্ট টাইম যার সামির ইন্টারভিউ ছিল, তারপরে হচ্ছে যে সজীবের ইন্টারভিউ ছিল, তো ওদের মতো কলিগ চাচ্ছ নাকি কোন টক্সিক এনভায়রনমেন্ট চাচ্ছ, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। সো এখন থেকে প্র্যাকটিস করো যাতে একটা ভালো এনভায়রনমেন্ট পাও, ভালো কলিগদের থেকে ভালো কিছু শিখতে পারবা, এটা মাথায় রাখবা। ভালো একটা ইন্ডাস্ট্রিতে কোড বেসে কন্ট্রিবিউট করতে গিয়ে অনেক কিছু শিখতে পারবা, ভালো ভালো জিনিস শিখতে পারবা যেগুলো ফিউচারে কাজে দিবে। কেউ বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে সারা বছর থাকবে না, 3-4 বছর পরে সবাই ছাড়বে, কেউ বিদেশে যাবে, কেউ বাইরে রিমোট করবে, কেউ অন্য কোনো বড় কোম্পানিতে ঢুকবে।
কিন্তু সেটা করার জন্য তোমার থেকে আগে ভালো কোম্পানিতে ঢুকে সেখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে হবে। তোমার জব ইন্ডাস্ট্রির প্রথম 3 বছর সবচেয়ে বেশি শিখতে পারবা, যে এরপর কার্ভ অত বেশি ঘুরবে না, কারণ তখন বয়সও হয়ে যাবে আর শিখার তেমন কিছু থাকবে না। সো প্রথম 3 বছর কী শিখতেছে এটা ম্যাটার করবে পুরা কেরিয়ারে। সো এই জন্য ভালো কোম্পানিতে ঢোকার ট্রাই করো। ওকে ভাই, তাহলে আমরা আস্তে আস্তে এখানে ইতিটা টানি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই পডকাস্টটা খুবই সুন্দর হয়েছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস হাইলাইট হয়েছে এবং আপনি অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে শুধু মানে আমরা আসলে পডকাস্টগুলোতে হচ্ছে গিয়ে যে 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 ইন্ডাস্ট্রির জন্যই পডকাস্ট করি না কেন, হাইলাইট হচ্ছে সব ইন্ডাস্ট্রি, একটা স্ট্রাকচার পাচ্ছি বারবার যে কি মানে মানে পডকাস্টগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা কমন কথাই বারবার আসতেছে, মানে একটা ইন্ডাস্ট্রির জন্য প্রিপারেশন নিলে সবগুলোর জন্যই হয়ে যাচ্ছে। আমরা তো একভাবে প্রিপারেশন নিব দেন সব জায়গায় অ্যাপ্লাই করব, ব্যাপারটা এরকমই। সো এখানে আসলে আমরা স্পেসিফিক কোম্পানিকে টার্গেট করে যখন কথা বলতেছি, স্টিল সব কোম্পানি আমাদের কি কাভার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ একজন যিনি কনা এসএলে জব করতেছে উনি কিন্তু কনা এসএল অ্যাপ্লাই করে নাই, খালি সব জায়গায় অ্যাপ্লাই করছে, সব জায়গায় এক্সপিরিয়েন্স ওনার ঠিকই আছে। তো ওইভাবেই জিনিসগুলো আসতেছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে পডকাস্টটা দেখছো। সো তোমরা আশা করি অনেক কিছু শিখছো এবং তোমার যদি এই পডকাস্টটা কাজে দেয় তোমার ফ্রেন্ডেরও কাজে দিবে। সো শেয়ার করো, শেয়ার করতে শিখো, অন্যদের সাথে শেয়ার করো যাতে করে তারাও এটা থেকে বেনিফিটেড হয়। আর ইয়াসির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পডকাস্টে এত কষ্ট করে মানে জয়েন করে এত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন, আমাকে ইনভাইট করছেন, আমাকে একটা সুযোগ দিয়েছেন যে কথাগুলা ফর্মালি বলতে পারি। হয়তো এখন আমাকে যদি কেউ অ্যাপ্রোচ করে একজন বা দুইজনকে আমি এটা বলতে পারি সপ্তাহে আর কি, কিন্তু এই পডকাস্টটা যখনই যে দেখবে সেই এটা দ্বারা বেনিফিটেড হবে। তো জি আপনাকে আলহামদুলিল্লাহ। একটা হিউজ থ্যাঙ্কস, আপনি আলহামদুলিল্লাহ ভাই। সুযোগটা করে দিয়েছেন আর কি। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আমরা আজকে এটা শেষ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।